अरे हमने पढ़ाशोना करा नहीं আমাদের বলতে हमारा रील ऐसे ही काटेगा डिस्क्लेमर के बिना। পেপারের সময় ঠিক আছে। এবার যখন করার সময় তখন ওরাও পয়সা খেয়ে যখন মাথা-ব্যথা নিয়ে নিচ্ছে। কোনো একটা কমিউনিটির বিরুদ্ধে অত্যাচার হতো বা শোষণ হতো তার জন্য তারা পিছিয়ে পড়েছে তাদেরকে মূল স্রোতে আনতে হবে সব ঠিক আছে। তার জন্য রিয়া ডাবি বা টিনা ডাবির পরিবারের লোকজনের রিজার্ভেশন পাওয়ার কি লজিক আছে? নিটের এক্সামে নেগেটিভ মার্কিং করেও বাচ্চারা সিলেক্ট হয়েছে। তারা কি করে ফিউচারে গিয়ে আমরা কি করে ইয়ে করবো যে আমাদের ফিউচার জেনারেশনকে ওদের কাছে ট্রিটমেন্ট দেবে? এই যে নার্সিং রিক্রুটমেন্ট হয় ওয়েস্ট বেঙ্গলের জিএনএম নার্সিং এর রিক্রুটমেন্ট সেখানে ভ্যাকেন্সি আছে ধর ৫,০০০ তাতে এসটি আর এসসি থাকবে ৪,০০০। ইলেকশনের সময় দেখি কত সুন্দর, সুন্দর ক্যাচি লাইন চলে আসে। ইলেকশনে যখন ক্যাম্পেইনিং হয় তখন দেখি ওদের কাজের অ্যাক্টিভিটি, ক্রিয়েটিভিটি। যার বাবা জীবনে পড়তে যায়নি তার ছেলেকে সে মোটামুটি পড়তে পাঠাচ্ছে আর এখানে একটা প্রজন্ম যে টিচার সে তার ছেলেকে শহরে থেকে পড়ছে তাহলে এই দুজনকে কি করে একই জায়গায় নিয়ে যাবে? সবাইকে আবার ওয়েলকাম। আমরা চলে এসেছি আবার ৩ নম্বর এপিসোডে। অনেক কষ্টের লোকজনকে জড়ো করে আবার আসতে পেরেছি। আর দুজনকে তো সবাই মানে আগের এপিসোডগুলো থেকে চিনে গেছে, সৌভিক আর শান্তনুকে। আজকে আমাদের সঙ্গে আরেকজন ফর দ্য ফার্স্ট টাইম আছে। এটা হচ্ছে সৌরভ সোহেল বাসাত, আমার কলেজের বন্ধু। তো আমরা যেরকম যে যে কথাটা ভেবে এই জিনিসগুলো শুরু করা, সেইটা নিয়ে আবার ঢুকছি। এখন যে টপিক আছে সেগুলোর উপরে আমরা কথাবার্তা বলবো, বসে আড্ডা মারবো। খুবই প্যাথেটিক ভিজুয়াল আমাদের কয়েকদিন হলো আ কয়েক সপ্তাহ হলো বেসিক্যালি আমাদের ফিডে আসছে। সেটা হচ্ছে গিয়ে আসামের বন্যা। মানে জাস্ট দেখা যাচ্ছে না এরকম সেখানে ভয়াবহ অবস্থা আরকি। মানে এমনিতে তো আমার মাঝে মধ্যে মনে হয় যে নর্থ ইস্টের কোনো জিনিস ট্রেন্ডিং এ আসতেই এতটা সময় লাগে। তো সেইটা হচ্ছে ব্যাপার। আমার একটা বন্ধু আমাদের সঙ্গে কলেজে পড়তো রুনাল বলে। ওর বাড়ি হচ্ছে শিবসাগর। সোহেলও তো চিনবি রুনালকেও আমি জিজ্ঞেস করলাম বড় জয় হ্যাঁ, ওখানে কি অবস্থা? বলছে আ আগে পর্যন্ত কি হতো, লোয়ার আসামটাতে বেশি বন্যা হতো। এবারে হচ্ছে গিয়ে শিবসাগর এই জিনিসগুলো হচ্ছে আপার আসাম। এবারে আপার আসামেও বিশাল বন্যা হয়েছে। মানে অবভিয়াসলি তো নেচারের একটা ব্যাপার আছে যেরকমভাবে সব দিক থেকে হচ্ছে। তারপরে গভর্নমেন্টেরও একটা রেসপনসিবিলিটি আছে। कि ये 5 साल हमें और दे दीजिए, आसाम को बाढ़ मुक्त बनाने का काम भारतीय जनता पार्टी की सरकार करे। এটা ফেসবুকেই দেখলাম আরকি। একটা জায়গায় লেখা ছিল সেটা হচ্ছে গিয়ে মোদিজির ছবি দিয়ে, আমাদের সম্মানীয় মোদিজির ছবি দিয়ে, সম্মানীয়টা তো বলতে ভাবছিলাম। তো লেখা ছিল যে ১.৫ বছরের মধ্যে আসামকে বন্যামুক্ত করব। এরকম কিছু একটা লেখা ছিল। ১.৫ বছর বা সামথিং কিছু একটা লেখা ছিল। ওইটা পর্যন্ত উঠে জলটা হচ্ছে মোদিজির নাক পর্যন্ত হয়ে ওই দেওয়ালটার নাক পর্যন্ত হচ্ছে জলটা আছে। খুবই দুঃখজনক সিচুয়েশন যেহেতু চলছে আমাদের টপিকই ডিসাইড ছিল যে আমরা আজকে একটু রিজার্ভেশন নিয়ে কথা বলব। কিন্তু আমার মনে হলো সবার ১ম এ এরকম একটা এরকম একটা খুব খারাপ সিচুয়েশন চলছে সেই ব্যাপারটা নিয়ে আমাদের ১ম এই কথা বলা উচিত। কারণ মানুষের আরো অ্যাওয়ার হওয়া প্রয়োজন আরকি। দেখে থাকি যে আমাদের ইন্ডিয়ার অন্য জায়গাগুলোতে এই ধরনের কিছু হলে খুব নিউজের শিরোনামে থাকে। সেই জায়গায় নর্থ ইস্ট সবসময় একটু নিচের দিকে খবরের হেডলাইনে থাকে। তো সেইজন্য ওই নিয়ে আমরা কথাটা শুরু করছি। তারপরে দেখা যাবে। সোহেল কি দেখছিস, কি বুঝছিস? তোর কি মতামত আমি একটু শুনি। দেখ এমনি আ এভরি অল্টারনেট ইয়ারে তো আমরা আসাম ফ্লাড দিয়ে শুনতেই থাকি। আসাম ফ্লাড হচ্ছে ব্রহ্মপুত্র রিভারে একটা ফ্লাড আসছে পুরো আশেপাশের যেগুলো ন্যাশনাল পার্ক গুলো আছে সেগুলো প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে। সাথে মানুষজনের এত ক্ষয়ক্ষতি হচ্ছে। তো এইবার ট্রেন্ডটা একটু অন্যরকম দেখছি। মানে এর আগেবার হয়তো নিউজে দেখছিলাম। এইবার যখন আসাম ফ্লাডটা স্টার্ট হলো, তো এই যে আমাদের ইনস্টা রিল যখন রিল চলছে, এই রিলগুলোতে আলাক পান্ডে বল, তারপরে হুসেন মানসুরি বল, বাকি আর যে কনটেন্ট ক্রিয়েটর আছে ওরা তো নিজের একদম সব জিনিসপত্র নিয়ে চলে গেছে ত্রাণ দিতে। অ্যাকচুয়ালি তার আগে কিছু ২-১ টা ভিডিও দেখছিলাম, খুব প্যাথেটিক ভিডিও ছিল। আ ২-১ টা মানুষ মরে মানে ডেড বডি গুলো ভাসছে। তারপরে তোর ফ্লাডে হয়ে এরম বড়, বড় বিল্ডিং গুলো ধসে পড়ে যাচ্ছে। তো ওইগুলো দেখে তো খারাপ লাগছিলই। ২-১ টা ভিডিও। তারপরে যখন এই বড়, বড় কনটেন্ট ক্রিয়েটর গুলো বল যারা সেলিব্রিটি এখন হয়েছে, তারা গিয়ে যখন এই ত্রাণ দেওয়ার জন্য একটা ব্যবস্থা করে দিল, সেই ক্ষেত্রে এটা একটা লাইমলাইট এ আসছে। মানে মেইন স্ট্রিম মিডিয়াতে এটা নিয়ে তেমন সেরকম লাফালাফি ছিল না। এটা করার পরে আমরা Instagram এ দেখছি। তো সাথে তো মিমও তৈরি হচ্ছে, যেগুলা দেখতে পাচ্ছি। যেরকম আমাদের অমিত শাহ বলেছিল कि যে ৫ साल दीजिए आपका 2 साल में बाढ़ मुक्त करेंगे, आसाम हो जाएगा। এইসব নিয়ে চলছে। অ্যাকচুয়ালি খুবই মর্মান্তিক ঘটনা এগুলো।
মানুষ অসহায় হয়ে পড়েছে, ঘরবাড়ি অনেকের ঘরবাড়ি নেই সবাই। ইভেন এটাও দেখতে পাচ্ছি একটা জায়গায় ছোট ছোট বাচ্চারা তাদের স্কুলের বইগুলোকেও রাস্তায় রেখে শুকোতে দিয়েছে। তো এগুলো খুবই খারাপ লাগার জায়গা। মেইন স্ট্রিম মিডিয়া এসে জিনিসগুলোকে কভার করছে না। মানে এই যে ন্যাচারাল যে ডিজাস্টার গুলো আসে, মানে কয়েক বছর 1-2 বছর সামান্য আগে আমরা উত্তরাখণ্ডে যে বন্যাটা, এটা খুবই প্যাথেটিক কন্ডিশন। তোর আসামেও হচ্ছে কি 2 বছর অন্তর অন্তর এরকম বন্যা হয়। তো আমার মনে হয় যে এগুলো মানে নেচারেরও তো একটা বড় হাত আছে। মানে পলিটিক্যাল আমি বুঝলাম যে যে কথা ছিল, ওই স্টেপ গুলো নেওয়ার কথা ছিল সেগুলো নেয়নি বা কিছু বলেছিল, কিছু হয়নি। যেরকম আমি কিছু একটা ভিডিও দেখছিলাম, যেগুলোতে আমি দেখছিলাম যে হচ্ছে গিয়ে ওখানে যে আপনার জল ঢোকার জন্য যে বাঁধগুলো দেওয়া আছে, মানে যাতে গ্রামে ঢুকতে না পারে বন্যার জল, ওই জন্য যে বাঁধগুলো দেওয়া আছে সেগুলো নাকি 1950 থেকে 70 এর মধ্যে তৈরি। সেগুলো তারপরে আর হয়। আর সেই বাঁধগুলো সংস্কার পেতে, আর ওই বাঁধগুলো এমনই পরিস্থিতি এখন তৈরি হয়েছে যে নদীর জল ঢুকে যেতে পারে গ্রামে, কিন্তু গ্রাম থেকে আর নদী ফিরে আসতে পারে না। তো এইতে কি হচ্ছে না, সপ্তাহের পর সপ্তাহ গ্রামের মধ্যে ওই জল জমে আছে। এরকম ধরনের ভাত তৈরি হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই ধরনের মানে একটা ট্র্যাপ টাইপের তৈরি হয়ে গেছে, জলের ট্র্যাপ। গ্রামের ভেতরে জল আছে, নদীতে কম জল, কিন্তু গ্রামের ভেতরে বেশি জল। এই ধরনের ব্যাপার। তো মানে ড্যামের পাথওয়েটা খারাপ হয়ে গেছে, ঢুকা বেড়াটা ঠিকঠাক হচ্ছে না। এইসব পরিস্থিতি তো আছে, কিন্তু এইরকম পরিস্থিতির জন্য 2 বছর অন্তর বন্যা হচ্ছে। কিন্তু এই বছরের যে বন্যাটা এত ড্রামাটিক হয়েছে, কারণ হচ্ছে গিয়ে ওই নাগাল্যান্ডের ওই সাইডগুলো, অরুণাচলের দিকগুলোতে প্রচুর বৃষ্টি হয়েছে। প্রচুর, এতটাই জোরে বৃষ্টি হয়েছে যে এরকম প্যাথেটিক কন্ডিশন তৈরি হয়েছে। তো সেইটা আমার মনে হয় যে, নেচারকে আমরা যেভাবে মানে করছি, যেরকম একটা প্যারিস এগ্রিমেন্ট একটা হয়েছিল, যেখানে পুরো ওয়ার্ল্ডের সব কান্ট্রি মিলে ঠিক করেছিল যে আমরা এটা এই কার্বন ইমিশন কমাবো, এই করবো, সেই করবো। ডোনাল্ড ট্রাম্প এলো, সেটা থেকে বের করে দিল আমেরিকাকে, যে না আমরা করবো না, আমাদের ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে। তো অ্যাজ এ কান্ট্রি ইন্ডিয়া, যেখানে তাদের ইন্ডাস্ট্রি দরকার, এত পপুলেশন, তাদেরকেও তো কিছু কিছু জায়গায় মানে ওই কম্প্রোমাইজ করে যেতে হয়। মানে আমরা বলে দিই যে একটা বন কেটে ওখানে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, কিন্তু ইন্ডাস্ট্রিটাও তো জরুরি। আমরাও শিফট করছি এমন নয়। আমাদেরও ইন্ডাস্ট্রি গুলো শিফট করছে সব। এখন সব রিনিউয়েবল এনার্জির উপরে ইন্ডাস্ট্রি গুলো আসছে, সব গ্রিন স্টিল, গ্রিন প্রজেক্ট সমস্ত আসছে। এমন নয় যে পড়ছে না সরকার। গ্রিন প্রজেক্টের দিকেই এটার শিফটটা হয়েছে। শুধু ইন্ডিয়া নয়, অল ওভার ওয়ার্ল্ড সব জায়গায় গ্রিন স্টিল প্রজেক্ট, গ্রিন এমিশন মানে জিরো এমিশন প্রজেক্ট ওগুলো আসছে। ঠিক আছে, নেচারকে আন্ডার এস্টিমেট করা উচিত না। তুমি যতই নিজেকে শক্তিশালী বানাও বা যতটাই নেচারের টেক কেয়ার করো, নেচার নেচার তো সর্বশক্তিমান। তো নেচারকে সবসময় তো আমরা আটকে দিতে পারবো না। মানে দাদা, আমি কোশ্চেনটা যদি একটু ব্ল্যাক এন্ড হোয়াইটে করে দিস, হচ্ছে কি যে, মানে তোদের কিরকম কি মতামত হয় যে কোনটা বেশি জরুরি? মানে আল্টিমেট নেচার জরুরি, নাকি আমাদের অ্যাজ এ উন্নয়নশীল দেশ আমাদের ইন্ডাস্ট্রিটা বেশি জরুরি? বা ওর মধ্যবর্তী কোনো একটা রাস্তা আছে যেটা দিয়ে আমরা চলতে পারি? নেচারও অবশ্যই জরুরি, আর ইন্ডাস্ট্রি তো অবশ্যই জরুরি, কিন্তু দুটার মাঝামাঝি ব্যালেন্স করাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানে যেসব জায়গাতে ইন্ডাস্ট্রি তৈরি করলে নেচার অতটা ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু ইন্ডাস্ট্রিও করা যাবে, কিন্তু ইন্ডাস্ট্রির যে বেসিক বেসিক নিড আছে সেইগুলো যেন ফুলফিল হয়, সেসব ক্রাইটেরিয়াকে দেখে সেরকম একটা কিছু করলে তখন ব্যালেন্স করা যাবে। আর এই যে নর্থ ইস্টের যে বন্যা, সেটা নিয়ে সবই মানে বন্যা তো হয়েছে, এত বেশি বৃষ্টি হয়েছে, তার জন্য হয়েছে প্রায় 85 জন মারা গেছে, যেটা খুবই প্যাথেটিক। তারপরে লক্ষাধিক লোক ভোগান্তিতে আছে, এখনো আছে। তো সে তো খুবই খারাপ ব্যাপার। কিন্তু মানে বড় ব্যাপার হচ্ছে যে মানে নর্থ ইস্ট সবসময় যে একটা ইগনোরের জায়গা, এটা হচ্ছে মেন পয়েন্ট। যে আমাদের দেশের অন্য কোথাও যদি এটা হতো, নর্থ ইস্ট ছাড়া বাকি যদি সেন্ট্রাল ইন্ডিয়াতে বা নর্থ বা সাউথ বা মেনল্যান্ড, মানে ওটাও মেনল্যান্ডের মধ্যে পড়ে, তাও মানে যদি ওইসব জায়গায় কোথাও হতো, তাহলে এই ব্যাপারটা আরো অনেক বেশি হাইলাইট হতো, আরো বেশি অনেক ফোকাসে আসতো, অনেক বেশি নোটিসে আসতো সবার, ন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে সবার। সেটা নর্থ ইস্ট হওয়ার জন্য কোথাও না কোথাও একটু কম হয়েছে, বা কোথাও না কোথাও একটু কম, মানে যে সবকিছু নোটিস পাচ্ছে বা গুরুত্ব পাচ্ছে। তো এটা একদমই মানে কাম্য নয়। এটা হচ্ছে পয়েন্ট, একদমই খুবই বেশি গুরুত্ব পাওয়া দরকার। যে আমি যে কোশ্চেনটা করছিলাম যে মাছের কোয়েশ্চেনটা হ্যাঁ, সোজা কথা তুই এটা বলতে চাইছিস কি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা বেশি জরুরি আর নেচারকে কনজার্ভ করাটা বেশি জরুরি?
তো এটা যখন আমরা প্রথমের দিকে আমাদের যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলো তখন তো আমাদের এত নেচারলি মাথা ব্যথা ছিল না। বাট এখন যখন এত বছর পরে আমরা এসে দেখছি কি কনসিকুয়েন্স হচ্ছে, পাহাড় ধসে পড়ছে, এত ফ্রিকোয়েন্টলি বন্যা আসছে। তো এক্ষেত্রে আমাদের অন পেপার কিছু ডিসিশন গভর্নমেন্ট নিয়েছে কি আমাদের এইরকম ভাবে আমাদের ইন্ডাস্ট্রি যদি তৈরি করতে হয় এই রুলস আর রেগুলেশন আছে। এবার সমস্যা হচ্ছে কি বলতো, মানে তোর রিনিউয়েবল এনার্জি ধরুন নাকি একটা ধরনের একটা ইন্ডাস্ট্রি তৈরি করছে একটা সেরকম জায়গাতে সরকারের রুলস রেগুলেশন ঠিক খাতা কলমে আছে কি যে আমি যদি এই ফ্যাক্টরিটা এখানে তৈরি করতে যাই এর ওয়েস্ট যেটা যাচ্ছে হয়তো নদীর মধ্যে যাচ্ছে যেটা দিয়ে জমা হয়ে পলিউশনটা আসবে সেটা রেগুলেশনটা বড় স্ট্রিক্ট আছে, কিন্তু গ্রাউন্ড লেভেলে গিয়ে ওইটা হয়ে যাচ্ছে গন্ডগোল, এদিক ওদিক ওপর নিচের গল্প। সেক্ষেত্রে ওই তখন তো দেখ তখন সরকার ওটাকে পেপারের সময় ঠিক আছে, এবার যখন করার সময় তখন ওরাও পয়সা খেয়ে যখন মাথা ব্যথা নিয়ে নিচ্ছে ওই তোর লোকাল লেভেলের পলিটিশিয়ান হোক বা বিউরোক্র্যাটস হোক সবারই একই অবস্থা, তখন ওরা ওই জায়গাটাকে নেগলেক্ট হয়ে যাচ্ছে। আসলে ওই জায়গাটাতে প্রবলেমটা বেশি হচ্ছে। এবার ধরলে রিভার ব্যাংকের সাইডে যেগুলো প্রতিস্থাপনগুলো হচ্ছে বা আর কিছু বা ইন্ডাস্ট্রি যেই জন্যই হয়তো বন্যাটা সৃষ্টি হচ্ছে, এগুলো যদি মানুষ ওটাকে আসল এখনকার এই পরিস্থিতি দেখে যদি ভাবে কি না আমাদের নেচার নিয়ে এখন ভাবা উচিত, তাইলে হয়তো এই জিনিসগুলো কমে যাবে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হতেই হবে। তবে নেচারকে এখন প্রায়োরিটি দিয়ে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হবে। তাইলে হয়তো বেটার আউটকাম আমরা পাবো। মানে ব্যাপারটা হচ্ছে কি আমাদের সমস্যাটা হচ্ছে রেগুলেশন নয়, আমাদের সমস্যাটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। মানে আমাদের যে রেগুলেশন আছে তা হয়তো আমাদেরকে অনেক জায়গায় দুটোকেই ব্যালেন্স করে চলতে সাহায্য করে। ওইভাবেই রেগুলেশন বানানো, ওইভাবেই সবকিছু বানানো। কিন্তু কোনো জায়গায় যেটা গ্রাউন্ড লেভেল পর্যন্ত পৌঁছতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে ওটার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু হ্যাঁ, তখন আর সেম পয়েন্টটা ইমপ্লিমেন্টেশন হয়নি। খুব নিউজ আমরাও দেখেছি আরকি বিভিন্ন জায়গায় যে অনেক বড় ডাটা সেন্টার হচ্ছে ইন্ডিয়াতে আসছে। গুগলের ডাটা সেন্টার আরো এর ডাটা সেন্টার। মানে এমনি আমি সেটাতে দেখার চেষ্টা করেছিলাম। ভালো জিনিস, এ তো আসতেই হবে। কিন্তু ইউএস এর বিভিন্ন জায়গায় যেখানে ওই ডাটা সেন্টার গুলো অলরেডি আগের থেকে এক্সিস্টিং সেখানকার মানে আশেপাশের এর উপরে প্রচুর হচ্ছে প্রভাব পড়েছে। আশেপাশের লোকজনের উপরে, আশেপাশের পরিবেশের উপরে প্রচুর প্রভাব পড়েছে। তারপরে একটা জলেরও ইস্যু নিয়ে আমি দেখলাম যে জল প্রচুর নাকি লাগে। আর শুদ্ধ পানীয় জল লাগে। মানে এমনি যে সমুদ্রের পাশে হলো সমুদ্রের জল দিয়ে হবে সেরকম কোনো ব্যাপার নেই। পুরো একদম একটা যেটা আমরা যে জল খাই ওই জলই লাগে। তো আমার মনে হচ্ছে যে কোনো একটা দেশ নাগরিক সচেতন হতে শুরু করে। কোনো একটা দেশের লোকজন শুরুতে করে যে বাইকটা আমার পেরিয়ে গেছে। এটা তাহলে পুলিশ আমাকে যখন ধরবে আমি কেসটা নিয়ে আমি সেটাকে ওইভাবে সেটেল করব। আমি ফাইনটা ভরবো। আমি তাকে ৳২০০ দিয়ে ছাড়ানোর চেষ্টা করব। ঠিক আছে? ওই ব্যাপারটা করলে মনে হয় আর কারোর মানে ভালো হওয়া ছাড়া উপায় থাকবে না। ভালোর দিকেই যেতে হবে। খারাপের দিকে আসতে পারবে না। তো আশা করব খুব তাড়াতাড়ি আসামের বন্যা ঠিক হয়ে যাক। সবার যতটা যা সামর্থ্য সেই অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুক। তো যে টপিকটা নিয়ে আমি কথা বলবো ভেবেছিলাম, রিজার্ভেশন সেটাই আসি নাকি? রিজার্ভেশন। তো কোথা থেকে শুরু করব রিজার্ভেশন নিয়ে কথাবার্তা? আমি প্রেডিক্ট করছি যে রিজার্ভেশনের মানে হচ্ছে কি আমি জাস্ট এইটুকু বুঝি যে হচ্ছে গিয়ে এরকম আমি একটা আ এসসি, এসটি, ওবিসি আছে, জেনারেল আছে। তো কিছু ছেলে একটু কিছু মানুষ ওটার জন্য একটু সুযোগ পায়, কিছু মানুষ পিছিয়ে পড়ে, তাদের খুব একটা ক্ষোভ আছে। আমি এইটুকু বেসিক বুঝি। তারপর থেকে তোদেরকে আমাকে করতে হবে, পুরো ব্যাপারটা বোঝাতে হবে বা পুরো একটা ভিউ দিতে হবে আরকি। মানে আমি পুরো একদম বেসিক মানে আমি আর কিছু জানি না। ওরকম জায়গা থেকে তোরা কথা বলবি যাতে সবাই বুঝতে পারে বা আমি কোয়েশ্চেন ও করতে পারি। এই হচ্ছে গিয়ে ব্যাপার। কাজ থেকে শুরু করব। শান্তনু শুরু করি নাকি? শান্তনু বল। তোর তো এই ব্যাপারে খুবই সেরকমই মানে রিজার্ভেশন হচ্ছে খুবই একটা সেনসিটিভ ব্যাপার। মানে এটা নিয়ে কথা বললেই মানে ২ ধরনের দল তৈরি হয়ে যায়। একটা রিজার্ভড, একটা আনরিজার্ভড। তো যেটা নিয়ে বলিস না কেন তুই অন্য দিকের মানুষ নেগেটিভ কমেন্ট আসতে পারে। তো সেটা নয়, ব্যাপার হচ্ছে রিজার্ভেশন আমাদের দেশে আ আছে একটা সিস্টেম। যার মাধ্যমে কিছু শ্রেণীর মানুষকে একটা বিশেষ কিছু একটা অ্যাডভান্টেজ দেওয়ার ব্যাপার আছে। রিজার্ভেশনের মাধ্যমে অ্যাডভান্টেজ দিতে হয়। কেন আছে? আ আমাদের যে দেশে বিভিন্ন রকমের কাস্ট কমিউনিটি আছে সেখানে দীর্ঘদিন ধরে মানে বহুত দিন ধরে একটা আ ডিপ্রাইভ করা হয়েছে বা হয়েছে আপার ক্লাস দ্বারা, আপার কাস্ট দ্বারা লোয়ার কাস্টের প্রতি। তো মানে ডিপ্রাইভ বিভিন্নভাবে আমরা তো যখন ডক্টর বি.আর. আম্বেদকরের জীবনী পড়লেই জানতে পারি যে উনাকে স্কুলে জল খেতে দিতেন না বা আরো এবিসিডি।
তো যাই হোক, এবং সবচেয়ে বড় কথা ডিপ্রাইভটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে। বাকি যাই হোক, পড়াশোনার ক্ষেত্রে যদি একটা কমিউনিটিকে পড়াশোনা থেকে বঞ্চিত রাখা হয়, তাহলে তাদের তো জেনারেশনের পর জেনারেশন যদি না পড়াশোনা করে, তাহলে তারা তো মানে মূল স্রোতে, সমাজের মূল স্রোতে আসতে পারবে না। যখন দেশ স্বাধীন হলো, স্বাধীনতার অর্থ এটা নয় যে আমাদের দেশে ব্রিটিশের পতাকা চলে গেছে, ভারতের পতাকা চলে এসেছে, তার মানে আমরা স্বাধীন হয়ে গেছি, তেমন তো নয়। স্বাধীন হয়েছে অনেক, এত বড় দেশ, এত পপুলেশন, রেসপন্সিবিলিটি আছে সরকারের। সবাইকে খাওয়াতেও হবে, তারপর সবাইকে সমাজের মূল স্রোতে ফিরিয়েও আনতে হবে। শুধু খাওয়ালে হবে না, খাওয়াতেও হবে, বাসস্থানে থাকতে হবে, বস্ত্রে পড়তে হবে, কিন্তু সমাজের মূল স্রোতেও ফিরিয়ে আনতে হবে সব শ্রেণীর মানুষকে। তার জন্য রিজার্ভেশন একটা হচ্ছে একটা পলিসি, যার মধ্যে সবাইকে সমানভাবে নিয়ে আসা হয়। এবার অনেকে হয়তো মানে জেনারেলি ভাববে যে আর্টিকেল 15-তে আছে যে সরকার কোনো কিছু এমপ্লয়মেন্টের ক্ষেত্রে জেন্ডার, কাস্ট, ক্রিড, কালার এসবের বেসিসে কোনো রকম ডিসক্রিমিনেট করতে পারবে না। তার মানে সবাই সমানভাবে অ্যাডমিশন নিতে পারবে কোনো স্কুল কলেজে। কিন্তু এরকম যদি হয়, তাহলে দেখা যাচ্ছে বা সরকার দেখেছে, সরকার বুঝেছে যে যারা জেনারেল তাদেরই প্রতিনিধিত্ব বেশি হয়ে যাচ্ছে। পপুলেশনে যদি আমাদের দেশের 100 জন মানুষ থাকে, তার মধ্যে অ্যাপ্রক্স যে পপুলেশন এসসির আছে, যে পপুলেশন এসটির আছে, যে পপুলেশন ওবিসির আছে, যে পপুলেশন জেনারেলে আছে, সমান সংখ্যক সেই পপুলেশনের রিপ্রেজেন্টেশন আসছে না। কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের ক্ষেত্রে, কোনো একটা জবে পাওয়ার ক্ষেত্রে আসছে না। আসছে কিরকম না, জেনারেলদের বেশি চলে আসছে, আর যারা এসসি এসটি বা যাই হোক কম রিপ্রেজেন্টেশন আসছে, একটা দুটা বা খুবই নামমাত্র। তাই রিজার্ভেশন পলিসি দিয়ে যাতে সমাজের সব শ্রেণীর ইকুয়াল রিপ্রেজেন্টেশন থাকে, তার জন্যই এই পলিসি। রিজার্ভেশন দিলে কি করে হবে? মানে সাপোজ এক মানে আমরা যদি যেরকম মানে যদি স্কুল লেভেলে কথা বলি, তো ধরো একটা গেম হচ্ছে। হচ্ছে 100 মিটার ছোটার একটা গেম। সেখানে তুই ক্লাস 10 এর বাচ্চার সঙ্গে ক্লাস 5 এর বাচ্চার একসঙ্গে করাতে পারিস না। সেখানে একটা হাইট দেওয়া হয় যে এই হাইটের বাচ্চারা ছোটাছুটি করবে। বা যখন বক্সিং খেলা হয়, তখন ওয়েট বলা হয় যে 59 মানে 49 বা এই কেজির মধ্যে যাদের ওজন, তাদের মধ্যে বক্সিং হচ্ছে। এটা হতে পারে না 49 এর সঙ্গে 89 এর। এটা হতে পারে না ক্লাস 5 এর বাচ্চার সঙ্গে ক্লাস 10 এর বাচ্চা একই সারিতে ছুটবে। 100 মিটারের দৌড় হবে, যে আগে পৌঁছাবে সে ফার্স্ট। এটা হতে পারে না। যদি ছোটাতে হয়, তাহলে তাকে কিছু গ্রেস দিতে হবে। মানে এভাবেই গ্রেস দিতে হবে যে 5 এর বাচ্চা সে 25 মিটার থেকে যাত্রা শুরু করবে। আর যে 10 এর বাচ্চা সে 0 থেকে যাত্রা শুরু করবে। যে 10 এর বাচ্চা তাকে 100 মিটার পৌঁছতে হবে। আর যে 5 এর বাচ্চা তাকে 75 মিনিটে পৌঁছতে হবে। এরকম কিছু না কিছু গ্রেস দিতে হবে। এটাই হচ্ছে রিজার্ভেশন। যেটা ঠিক আছে। এবার আমাদের দেশে রিজার্ভেশন আ এটা হচ্ছে রিজার্ভেশন, যে তিরু যেটা জিজ্ঞাসা করছিল যে এটা হচ্ছে মানে রিজার্ভেশন কি জিনিস বা কেন দেওয়া হয় বা কিভাবে দেওয়া হয়। তো শুধুমাত্র কাস্ট, আমি শুধু এতক্ষণ কাস্ট বললাম। শুধু কাস্ট নয়, কিছু ক্ষেত্রে জেন্ডার বেসিসে দেওয়া হয়। কিছু ক্ষেত্রে পিডব্লিউডি তে দেওয়া হয়, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড বা ডিসেবল বা স্পেশালি এবেলড, তাদের ক্ষেত্রে দেওয়া হয়। কিছু ক্ষেত্রে এক্স সার্ভিসম্যান দেওয়া হয়। মানে যারা হয়তো মানে ইন্ডিয়ান আর্মিতে বা এরকম কিছু জায়গাতে জব করেছে। তারপর তারা 35-40 এরকম এজে রিটায়ার্ড হয়ে গেছে। তারপর তাদের চাকরির জীবনে মানে একটা রিজার্ভেশন দেওয়া হয়। এক্স সার্ভিসম্যান বলে, পিডব্লিউ বলে, জেন্ডার বেসিসে ফিমেল দেওয়া হয় বা আর আছে ইকোনমিক্যালি উইকার সেকশন যারা ইডব্লিউএস। একদম সবচেয়ে লেটেস্ট হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন, যেটা ওয়ান টাইপ অফ জেনারেলদেরকে রিজার্ভেশন দেওয়ার একটা পদ্ধতি এসছে। যারা জেনারেলদের মধ্যে যারা গরিব, তাদের জন্য একটা রিজার্ভেশন দেওয়া হয়। এবার এই সব রিজার্ভেশন দেওয়ার পদ্ধতি যে আলাদা আছে, রিজার্ভেশন কি এটাই ছিল আর কি। এটা বুঝে গেলাম। এবার আমি বলছি এই প্রসেসটাতে কন্ট্রোভার্সি গুলো কোন বিষয় নিয়ে কন্ট্রোভার্সি হয় আর কি? মানে কোন ব্যাপারগুলো নিয়ে দ্বিমত আছে বা কোন ব্যাপারগুলো আছে? কন্ট্রোভার্সি বলতে এটা হচ্ছে যারা রিজার্ভেশনের সুবিধা পায় না জেনারেল, তাদের মধ্যে কিছুজন মনে করে এটা যে রিজার্ভেশন দিয়ে আমাদের মেরিটকে নষ্ট করা হচ্ছে। রিজার্ভেশন দিয়ে আহ, মানে কাট অফের যে ডিফারেন্স তৈরি হচ্ছে, যে আমি এত বেশি নাম্বার পেয়েও চান্স পাচ্ছি না, অথচ এত কম নাম্বার পেয়েও আমারই একটা বন্ধু, আমি তো জানতামই না সে কোন কমিউনিটি থেকে বিলং করে, কিন্তু যখন পরীক্ষা রেজাল্ট বেরোলোই তখন বুঝতে পারলাম যে আমার থেকে 10 নাম্বার কম পেয়েও সে সিট পেয়ে যাচ্ছে। সে মেডিকেল এন্ট্রান্স এক্সামে হোক বা যে কোনো এন্ট্রান্সে হোক বা জবের ক্ষেত্রে হোক, সে ইউপিএসসি থেকে শুরু করে একটা গ্রুপ সি গ্রুপ ডি যে কোনো লেভেলের জব হোক, তখন কম নাম্বার পেয়ে সিলেকশন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে যারা মানে রিজার্ভেশনের সুবিধা পায় না, তাদের একটা অভিযোগ থাকে। আর যারা রিজার্ভের সুবিধা পায় তাদের তেমন কিছু অভিযোগ থাকে না, কিন্তু তাদের মধ্যে অনেক অভিযোগ থাকে যে অনেকে অনেক বিভিন্ন সময় বিভিন্ন বিবাদ চলে যে এই কমিউনিটিকে এসসি যে আছে সে বলে আমার এসটি হওয়া উচিত,
যে ওবিসি আছে সে বলে যে আমার এসসি হওয়া উচিত, যে জেনারেল আছে সে বলে যে আমার ওবিসি হওয়া উচিত। এখন ইডব্লিউএস এসে গেছে, সবাই ইডব্লিউএস হতে চাইছে। তো এরকম মানে রিজার্ভেশন কার হওয়া উচিত বা কত পার্সেন্ট রিজার্ভেশন থাকা উচিত, এইসব নিয়ে মতভেদ চলে। যারা রিজার্ভেড মধ্যে আছে তাদের, আর যারা রিজার্ভেশন পায় না তাদের তো একটাই দাবি। আমার একটা কোশ্চেন আছে আমার একটা কোশ্চেন আছে আমার কথা হচ্ছে এটার উপরে তোদের কি থিঙ্কিং সেটা জানা। সাপোজ আমি এসসি বা এসটি থেকে বিলং করি, দেন আমি আমার রিজার্ভেশনটাকে কাজে লাগিয়ে আমি একটা জব সিকিউর করেছি। আমি ধীরে ধীরে আমার আমার পারিবারিক দিয়ে আমার আপলিফ্ট হয়ে গেছে, আমি ফিনান্সিয়ালি স্ট্রং হয়ে গেছি। এখন আমার যারা আসবে ফিউচার জেনারেশন, তারাও কি এই রিজার্ভেশন ক্যাটাগরির মধ্যে আসা উচিত না উচিত না? তোদের কি মতামত? অ্যাজ পার এক্সিস্টিং রুল এসসি, এসটি এসবের ক্ষেত্রে মানে কেউ একজন জব পেলো, সিকিউর করলো, নিজে গুড এনভায়রনমেন্টে এলো, তার ছেলেমেয়েকে ভালো পড়াশোনা করালো, তাও সে ওই এসসি বা এসটি রিজার্ভেশন বাই বা বার্থ জন্মসূত্রে ওটা ক্লেম করতে পারে। এটা এক্সিস্টিং রুল আছে। আর ওবিসির ক্ষেত্রে হচ্ছে নন ক্রিমিলিয়ারের ব্যাপার আছে। বছরে ৮ লাখ টাকার মতো ইনকামের মধ্যে থাকলে তখন তুই ওবিসি ক্লেম করতে পারিস। আর তার বেশি থাকলে নন ক্রিমিলিয়ারের উপরে চলে যাচ্ছে। আর জেনারেলাইজ ক্ষেত্রে তো নেই। আর ইডব্লিউএস এর ক্ষেত্রে যে শর্তগুলো আছে তার মধ্যে ওই বছরে ৮ লাখের ভিতরে ইনকাম থাকতে হবে, আর ৪ ডেসিমিলের ভিতরে বাস্তু জমি হতে হবে, আর বাড়ির মাপ-টাপ আছে। এরকম কিছু একটা নিয়ম-কানুন আছে। শর্তাবলী আছে। তার মধ্যে থাকলে তুই ইডব্লিউএস হতে পারবি। ম্যাটার করে না তার বাবা কি করে না করে। যে ইডব্লিউএস সে ৮ লাখের মধ্যে আর বাকি সব ক্যাটাগরি ফেললেই হবে। তার বাবা কি করে না করে ওটা দেখার দরকার নেই। যে ওবিসি শিওর সে কোন পোস্টে আছে, কি আছে সেটা ম্যাটার নয়। মানে ওরকম টাইপের আরকি। বা কিছু ওবিসির কিছু পোস্ট থাকতে পারে। গ্যাজেটেড, নন গ্যাজেটেড, অফিসার টফিসার হলে হয়তো হবে না, এরকম কিছু ব্যাপার আছে। কিন্তু আল্টিমেট এরকম ওই ৮ লাখের ভিতরে একটা বাউন্ডারি আছে। আর এসসি এসটির ক্ষেত্রে কোনো ইনকামের লিমিট নেই। যে মানে কুছ ভি গভর্নমেন্ট জব হতে পারে, প্রাইভেট সেক্টরে হতে পারে, এসবিআই এর এমডি হতে পারে, সিইও হতে পারে কোনো বড়, বড় ব্যাংকের। তাতেও ম্যাটার করে না। তার সে যদি এসসি হয়, তার ছেলে এসসি হবে, সে রিজার্ভেশনের সুবিধা পেতে পারে। যেটা বর্তমানে আমার মনে হয়, তুই যদি কোয়েশ্চেনটা করলি, যেটা তোর উদ্দেশ্য ছিল কোয়েশ্চেনের, যে এই রিজার্ভেশন সিস্টেমে এটা একটা লুপহোল। যে আ কোনো একটা কমিউনিটির বিরুদ্ধে অত্যাচার হতো বা শোষণ হতো, তার জন্য তারা পিছিয়ে পড়েছে, তাদেরকে মূলস্রোতে আনতে হবে, সব ঠিক আছে। তার জন্য রিয়া ডাবি বা টিনা ডাবির পরিবারের লোকজনের রিজার্ভেশন পাওয়ার কি লজিক আছে? যেখানে তার মা-বাবা অলরেডি হাইলি কোয়ালিফাইড, অলরেডি খুব বড়, বড় মাপের জব-টব করে। তারপর তারা নিজেরা আইএএস এক্সাম ক্র্যাক করে হয়ে গেছে। কিন্তু যেহেতু তারা এসসি আছে, তাই তাদের পরবর্তী জেনারেশন তো এসসি হয়ে যাবে এই বর্তমানের নিয়মে। কিন্তু সেটা তো আর হওয়া উচিত নয়। কারণ তারা তো অলরেডি ভালো জায়গায় পড়াশোনা করে নিয়েছে। তাদের ছেলে-মেয়েকে ভালো স্কুলে পড়াবে, ভালো, ভালো জায়গায় থেকে। তাহলে তারা তো আর কোনোভাবে বঞ্চিত নয়। বা যদিও মানে আমি বলছি ওই কমিউনিটি যদি কোনোভাবে সোশ্যালি বঞ্চিতও হয়, তাহলেও ওই কমিউনিটির অন্য কোনো যে ছেলেটা গ্রামে পড়ে আছে, যে পড়তে পারে না, বই পায় না, খেতে পায় না, সেই ছেলেটা কেন রিজার্ভেশন পাবে না? তার জায়গায় কেন যে পেয়ে গেছে এত তারই ছেলে-মেয়ে আবার কেন পাবে? সেখানেও তো মানে ওই কমিউনিটির মধ্যেও কোথাও না কোথাও একটা ইনকামের একটা লিমিট করানো উচিত। বা কোনো একটা যে ক্লাস 1 অফিসার হলে হবে না। বা কিছু তো একটা বাউন্ডারি আনা উচিত। যে তারা পাবে না। সেই কমিউনিটির মধ্যে যারা উম আ বেশি বঞ্চিত তারা পাবে। তো এটা করা উচিত। এটা এই রিজার্ভেশনের একটা লুপহোল। মানে ইভেন লোক অনেক টাকা রোজগার করছে, হ্যাঁ, বাট ইভেন গ্রাম পঞ্চায়েত, যেখানে গ্রাম পঞ্চায়েতি ব্যাপারগুলো রয়েছে, সেখানে যাচ্ছে, আমার একটা ইনকাম সার্টিফিকেট বের করে দাও, চেনা পরিচিত লোক আছে, বলছে, হয়তো একটা মিনিমাম একটা পে স্কেলের ইনকাম সার্টিফিকেট ওকে বের করে দিয়ে দিচ্ছে। ওইগুলো শো করে বিডিও অফিস থেকে যে যার মতো করে নিজের কাস্টের রিজার্ভেশন সার্টিফিকেট বের করে আনছে। এইগুলো এইগুলো কি করে মেটিরিড হবে? কাস্ট রিজার্ভেশন কি করে হবে? তুই যেটা বললি ইনকাম নিয়ে তো ইনকাম রিজার্ভেশন হবে। ইনকাম নিয়ে আমি তো এসি বার করতে পারি না। আমি যদি জেনারেল হই ইনকাম তাহলে নিয়ে আমি ওই তো যে ইনকামের ক্রিমিলিয়ার নন ক্রিমিলিয়ার ব্যাপারটা আছে না, ওই কমিউনিটির মধ্যে পড়তো। কমিউনিটি তো আমি চেঞ্জ করতে পারি না। আমার যে কাজ সেটা তো আমি চেঞ্জ করাতে পারি না। তাহলে তার মানে আমি যদি পোস্ট করি প্লেয়ারের মতো থাকতে যে আমার পরিবারে এমনি অনেক কিছু হয়, তাহলে আমি হয়তো চিটিং করে অঞ্চল অফিসে গিয়ে চিটিং করে ইনকাম সার্টিফিকেট কম বার করে সেটা করতে পারি। তার জন্য প্রপার ভেরিফিকেশন যদি হয় তাহলে বাদ চলে যাবে। সেটা তো সরকার যদি সদিচ্ছা থাকে হয় কিছু করতে পারে।
ও করছে রিসেন্ট তো এই সরকার। এইটাই নিয়ে মানে যে এত যে বড় রিজার্ভেশন নিয়ে যে এত দুই পক্ষের ঝামেলা হয়, যাই হয়, যত রিজার্ভেশন হয় পক্ষে বিপক্ষে। বাট এইটা কখনোই মানে যারা বিপক্ষে আছে তারাও এটা কখনো ডিনাই করে না কি যে যাদের হয়তো লোয়ার কাস্ট আছে, যারা ডিসক্রিমিনেশন ফেস করছে তারা রিজার্ভ পাওয়ার যোগ্য না। সবার প্রবলেম হয় ওই এক জায়গাতে মানে ওই যে কথাটা নিয়ে বলল কি আমি অলরেডি সেই সুযোগ সুবিধাটা নিয়ে একটা ভালো জায়গায় চলে গেছি। কি সেই জায়গায় ভালো জায়গায় চলে গেছি কিন্তু এখনো কন্টিনিউ ইউজ করছি। সেক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে মানে সবার অবজেকশন ওই জায়গাটায়। কি ও তো একটা অলরেডি বড় জায়গায় চাপ করছে সেইখানটায়। এবার এবার এইটার জন্য আবার এটাও বলা উচিত না কি যে এরকম হচ্ছে বলে রিজার্ভেশনে সরিয়ে দাও। সেক্ষেত্রে এখনো এই যুগে এসেও অনেক কাস্ট ডিসক্রিমিনেশন হয়। এখনো অনেক জায়গা আছে যেখানটায় সেইরকম সুযোগ সুবিধা যারা পায় না ঐরকম কাস্টের আছে। তারাকে পাইয়ে দেওয়া হবে। মানে এই টাইমে আমাদের এখন 22nd সেঞ্চুরিতে এসেও সম্পূর্ণ রিজার্ভেশন সরানো সম্ভব না। কারণ আমাদের সোশ্যাল ক্লাস যেরকমভাবে ডিভাইড হয়ে আছে। তবে কি সরকার একটা রেকটিফাই করতে পারে, স্ট্রিক্ট অ্যাকশন নিতে পারে কি যে হ্যাঁ, আমি ফেক সার্টিফিকেট হতে দেব না। কি হ্যাঁ, যে হয়তো জেনারেল কাস্টে পড়ছে বাট ওবিসি করিয়ে নিয়েছে বা হয়তো নন ক্রিমি লেয়ারে আছে ও ক্রিমি লেয়ারে আছে নন ক্রিমি করে দিচ্ছে। এই জিনিসগুলো যদি রেস্ট্রিকশন আরো আনা যায় কি যদি আমি দেখতে পাচ্ছি কিন্তু এই ক্যান্ডিডেটটা ও ফেক সার্টিফিকেট নিয়ে এন্ট্রি করেছে। সেক্ষেত্রে আমি আমি পুরো ওই কাজটাকেই আমি মানে ওর ফ্যামিলি মেম্বারকে বা ওর পুরো ক্যারিয়ারটাকে আমি বলে দেবো কি হ্যাঁ, এ আর কোনোদিনও সার্টিফিকেট পাবে না বা এই সুযোগ সুবিধা পাবে না। এইরকম রেস্ট্রিকশন যদি সরকার আনতে পারে, সেই ক্ষেত্রে তখন হয়তো এই ফেক সার্টিফিকেট গুলো বাদ হয়ে যাবে। তখন হয়তো এই কন্ট্রোভার্সিটা কমতে পারে যে হ্যাঁ, কি যারা জেনুইন যাদের পাওয়া দরকার রিজার্ভেশন তারাই পাচ্ছে। জাস্ট জানার আছে এটা তোরা জানিস কিনা, ওই যে প্রশ্নটা উঠলো যে হচ্ছে গিয়ে ধর একটা আইএএস অফিসার, সে এসটি এসসি কাস্ট থেকে বিলং করে, ও ঠিক আছে, ও ও এস্টাবলিশ হয়ে গেছে, সে যত স্ট্রাগল করেই উঠুক এস্টাবলিশ হয়ে গেছে। এবার ওর ছেলে বা মেয়ে জন্মেছে, ও কিন্তু ওই স্ট্যাটাস বা ওই এটা রিজার্ভেশনের সুবিধাটা পাচ্ছে, ঠিক আছে। এইটা একটা লুপ হোল, এবং এই লুপ হোলটা তো অনেকদিন ধরে সবার সামনেই আছে। এটার মানে এটার এতে কিছু চুক্তি আছে কি সরকারের পক্ষ থেকে যে এই জন্য অ্যাকচুয়ালি আমরা ভোট ব্যাংক নয়। ভোট ব্যাংককে যদি ঠিক করে বোঝানো যায় যে আমি সরকার রিজার্ভেশন তুলছে, সরকার তো রিজার্ভেশন তুলতার পক্ষে নয়। সরকার যারা রিজার্ভেশন একবার পেয়ে গেছে, একটা জেনারেশন বা দুটা জেনারেশন তার পেয়ে গেছে, তাদেরকে না দিয়ে সেই কমিউনিটিরই যারা অ্যাকচুয়াল ডিজার্ভ করে তাদেরকে দেওয়ার পক্ষে। তাহলে সরকারের ভোট ব্যাংকে কোথায় সমস্যা পড়বে? পড়ার কথা নয়। কিন্তু এটার লজিক কাউন্টারলি লজিক আসলে এসব পলিসি তো এই বড় বড় লেভেলের লোকেরাই বানায়, এই আইএস বা এইসব যে নাম নিলে। যাই হোক, তো ব্যাপার হচ্ছে এখানে একটা লজিক হচ্ছে যে আইএএস বা আইপিএস বা এত বড় বড় যারা চাকরি হয় যে যাও, ওইসব চাকরি বা ওইসব জায়গায় মানে ওইসব জায়গায় চাকরি পাওয়াটা না বেকারত্ব দূরীকরণ করার জন্য নয়, ওইসব চাকরিগুলো গরিবী দূরীকরণ করার জন্য নয়। ওইসব চাকরিগুলো হচ্ছে এত বড় মাপের চাকরি বা সেখানে সেখানে এটা ম্যাটার করে না যে কে মানে বেশি গরিব কি কম গরিব। ওখানে জাস্ট এটুকুই ম্যাটার করছে যে প্রত্যেকটা কমিউনিটি থেকে সমান পরিমাণ রিপ্রেজেন্টেশন আছে কিনা। মানে যদি আমাদের দেশে 500 জন আইএস থাকে, সাপোজ আমি বলছি, তার মধ্যে যেন তার 10% এসটি থেকে আসছে কিনা বা 5% এসটি থেকে আসছে কিনা, এসসি থেকে 18% লোক আইএস হয়ে আসছে কিনা। কোন এসসি আসবে, গরিব এসসি এসটি আসবে নাকি আইএস এর ছেলে মেয়েরা আসবে, সেটা ম্যাটার করে যে মানে তাদের কমিউনিটি থেকে লোকজন আসছে কিনা বা ওবিসি কমিউনিটি থেকে আসছে কিনা বা জেনারেল কমিউনিটি থেকে আসছে কিনা, জেনারেল তো আসতেই হবে। বাট এখানেই আমার একটা কোশ্চেন, তাহলে এখানে আমার একটা কোশ্চেন, তার মানে যেটা আমাদের যে মেন যে রিজার্ভেশন দিয়ে আমরা একটা গরিবী রেখার নিচে বা কাস্টের যারা এখনো অব্দি মেন স্ট্রিং এ আসতে পারেনি তাদেরকে আপলিফট করার জন্য এই কোটাটা আমাদের দেওয়া আছে। তাহলে যদি আজ একটা আইএস এর ছেলে আবার আইএস হয় বা আইপিএস হয় বা কোনো বড় সেক্টরে কাজ করে, তাহলে ওই কাস্টের বা ওই ইকোনমিক্যালি উইকার সেকশনের অন্যান্য ছেলেমেয়েরা কি করে এগোবে? ও তো পাচ্ছে না একটা প্রাইভেট সেক্টরে গিয়ে পড়াশোনা করার, ও তো পাচ্ছে না যে একটা প্রাইভেট কোচিং ইনস্টিটিউশনে পড়াশোনা করে যাওয়ার, ও তো পাচ্ছে না এত বড় বড় স্কুলে শিক্ষা নেওয়ার। ও কিভাবে এগোবে? যেরকম কথাটা হচ্ছিল যে হচ্ছে কি স্টার্টিং পয়েন্ট সেম করতে হবে। এবার যে আইপিএস এর ছেলেটা, ওর তো ওই এটা পাচ্ছেও যে হচ্ছে গিয়ে এসটিএসসি বলে, ওর স্টার্টিং পয়েন্ট আর সেম নেই, ও আগে ও বেরিয়ে গেছে, ওর স্টার্টিং এর সামনে হয়ে গেছে, 25 মিটার কমে গেছে এক্স্যাক্টলি। ব্যাপার। হ্যাঁ, তো তখন মানে এরকম মানে রিজার্ভেশন তো এই লজিকে এসছে যে ডিসক্রিমিনেশন হয়েছে, শোষণ হয়েছে, তার জন্য কমিউনিটি রিপ্রেজেন্টেশন যেন থাকে সবসময়, কমিউনিটি রিপ্রেজেন্টেশন। কারণ মানে এই যে আঞ্চলিকতাবাদ
হ্যাঁ, এই যে মানে কোনো একটা জায়গার যদি বঞ্চনা পায় কোনো জায়গার ক্ষেত্রে, তাহলে দেশের যে একতা, অখণ্ডতা রক্ষার ক্ষেত্রেও সমস্যা থেকে যায়। সমস্যা থেকে যায়। মানে সব জায়গাতে যেন সব কমিউনিটি থেকে, সব এলাকা থেকে যেন ঠিকঠাক পরিমাণ রিপ্রেজেন্টেশন থাকে। যে যার পপুলেশন যেরকম, যে পপুলেশন যে কমিউনিটির যেরকম, তাদের সেখান থেকে সেই কাস্ট থেকে যেন সমান পরিমাণ রিপ্রেজেন্টেশন থাকে। সেই বেসিসে রিজার্ভেশন আসা। সেটা আনতে গেলেই রিজার্ভেশন দিতে হবে। তাকে ওই 25 মার্কের 25 টা মিটারের গ্যাপ দিতে হবে তাকে। ছাড় দিতে হবে। হ্যাঁ? মানে রিজার্ভেশন শুধুমাত্র মানে এইখানে লজিক হচ্ছে রিজার্ভেশন শুধুমাত্র আ গরিবি দূর করার জন্য নয় বা শুধু মূল স্বার্থে করে না নয়। সব জায়গায় যেন রিপ্রেজেন্টেশন পপুলেশন ওয়াইজ ঠিকঠাক থাকে। সেই লজিকে মানে এটা চলে। কিন্তু এটা মানে এটা ঠিক নয়। এটা ঠিক নয়। মানে আমি যেটা বলছি এটাকে আমি সাপোর্ট করছি না। মানে এটা লজিক চলে আমি সেটা বলছি। আমি বলতে চাইছি যে এই লজিকই চলুক যে সেই সমস্ত কমিউনিটিস এর থেকে সমপরিমাণ রিপ্রেজেন্টেশন আসুক। সমপরিমাণ মানে ইকুয়ালি নয়। সমপরিমাণ মানে যার যত রিপ্রেজেন্টেশন আছে দেশের মধ্যে তার ততটাই। কিন্তু সেটাও যদি আসতে হয় তাও আমি কেন আইএএস এর ছেলেকে সুযোগ দিয়ে আনবো? আমি তো আনবো সেই গরিব ছেলেকে। গ্রাম থেকে সেই গরিব ছেলেকেই তো আমি সুযোগ দিয়ে আনবো। সেও তো সেই কমিউনিটিতে বিলং করে। তাহলে সেই কমিউনিটি থেকেই চলে আসবে। তাহলে আমার কমিউনিটির রিপ্রেজেন্টেশন রক্ষা করাও হয়ে গেল। প্লাস গরিব থেকে একটা আপলিফমেন্ট ও হয়ে গেল। তাহলে সেই পরিবারটা যে উপরে উঠে এলো সে তার পর ছেলে মেয়েকে ভালো জায়গায় পড়াতে পারবে, ভালো খাওয়াতে পারবে। ওখানে দুটোই হলো না? রিপ্রেজেন্টেশন ও হলো, কমিউনিটি রিপ্রেজেন্টেশন ও হলো, প্লাস গরিবের আপলিফমেন্ট ও হলো। তাহলে ওটাই তো করা উচিত। এটাই আমি বলছি যে এটাই করা উচিত। কিন্তু ওই লজিকে এটা এসসি/এসটি এরকম ভাবে এখনো আছে। ক্রিমিলিয়ারটা বসছে না। সোজা কথা এসসি/এসটি রিজার্ভেশনে ক্রিমিলিয়ার বসানো উচিত। দিলে আপাতত অনেকটা মানে ঝামেলা যায়। তাইলে মোটামুটি ওবিসিতে যেরকম অনেকটা ব্যালেন্স হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এসটি/এসসি তেও হয়ে যাবে। এটা এমন নয় যে আমরা যখন এই জিনিসগুলো বুঝতে পারছি, তো এত বিউরোক্রেটদেরকে যে সরকার তাদের আন্ডারে রেখে কাজ করাচ্ছে, তারা কি এই জিনিসগুলো বুঝতে পারছে না? নিশ্চয়ই বুঝতে পারছো। তো সরকার কেন এসব জিনিসে এই রিফরমেশন গুলো আনতে চাইছে না বা আনার কোনো কাজ করছে না? এত দিন হয়ে গেল। 2047 এ বিকশিত ভারত, 2047 এ বিকশিত ভারত করার চেষ্টা করছে। ওইভাবে তো বিকশিত ভারত হবে না। সরকার কোথাও না কোথাও হয়তো ভাবছে যে যদি এই স্টেপটা আমি তুলতে যাই যে এসসিদের বা এসটিদের ক্ষেত্রেও নন ক্রিমিলিয়ার একটা বসে যাক, যারা অলরেডি চাকরি পেয়ে এগিয়ে গেছে তাদের পরিবারের যাতে সুবিধা না পায়। যারা পায়নি তাদের পরিবার সুবিধা পায়। এই স্টেপ যদি সরকার নিতে যায়, কোনো বিল পাস করতে যায়, হয়তো ওই কমিউনিটির মধ্যে লোকজন যারা ওই উপরের শ্রেণীর লোকজন ওই কমিউনিটির তারাই বোঝাবে যে এই সরকার রিজার্ভেশন তুলার পরিপ্রেক্ষিতে। এই সরকার এক্স্যাক্টলি। তাহলে তুই ঘুরে তুই সার্কেলে ওই পয়েন্টেই এলি যে ভোট ব্যাংকের জন্য সরকার এইগুলোতে হাত দেয় না। শুধু আমাদের শুধু বিজেপির সরকার নয়, কংগ্রেসের সরকার বা যে কোনো সরকার রিজার্ভেশন জিনিসটাতেই একটা জিনিস যেখানে হাত দিতে চায় না। কংগ্রেস তো রিজার্ভেশন বাড়িয়ে পেও করছে। আমি ওটাই বলছি যে রিজার্ভেশনটাকে কেউ রিজার্ভেশনের যে রিফরমেশন কোনো সরকার এই কারণেই করতে চায় না যে তাদের ভোট ব্যাংকটাতে একটা এফেক্ট আসতে পারে। আমি যতদূর বুঝলাম এই যদি কাস্টের উপরে ব্র্যাকেট বসে, তাহলে তো ওই কাস্টের লোকেরই সুবিধা হবে। একদম। ওই আর এই ১০০ জনকে কম্পিটিশন করতেও তো এখন তো ৯০ জনের সঙ্গে কম্পিটিশন করতে হবে। ওই কাস্টের মধ্যে আমি ওই কাস্টের মধ্যে ওই কাস্টের ছেলেদের সুবিধা হবে তো। ওই কাস্টের ছেলেদের সুবিধা হবে কিন্তু। হ্যাঁ, সুবিধা তো। যদি রিজার্ভেশনের পার্সেন্টেজ না কমায়। মানে এখন হ্যাঁ। যে যত পার্সেন্ট রিজার্ভেশন পায় সেটা যদি ধ্রুবক থাকে, তারপরে যদি বলে যে প্রতিটা কাস্টে প্রতিটা মানে এসসি/এসটি সব জায়গাতে ক্রিমিলিয়ার ব্যাপারটা বসবে। ৮ লাখের নিচে ইনকাম হলে পাবে, পাবে না তার উপরে হলে এরকম যদি ব্যাপারটা বসে, তাহলে ওদের কাট অফ কমবে। ওদের আরো চাকরি পেতে সুবিধা হবে। যারা ওদের মধ্যে যারা চাকরি করে না যাদের বাবা-মা। এটা বোঝাবে কে? এটা হচ্ছে কথা। এবার যারা ওই যে ক্রিমি লেয়ার আছে, তাদের কথাতে নন ক্রিমি লেয়ার গুলো চলছে। যদি তার ডিফারেনশিয়েট করি। হ্যাঁ, যারা ক্রিমি লেয়ারে আছে ওদের মধ্যে যাদের পয়সা বেশি আছে তারাই তো বলবে তাদেরকে যে দেখ এই সরকার চাইছে এই যে প্রথম একটা স্টেপ নিল এটা হচ্ছে শুরুয়াত। এই স্টেপটা নিয়েছে কি জন্য? পরে আরো বড় বড় স্টেপ নিয়ে বলে। এখন এখনই যদি বাগাবত না করিস, এখনই যদি আন্দোলন করে প্রতিবাদ না করে তুলিস, তাহলে সর্বনাশটা আছে। এরকম বোঝাবে। এই যে কথাটা হলো যে হচ্ছে গিয়ে ব্র্যাকেট লাগিয়ে দেওয়া হলো। ঠিক আছে? কাস্টের বেসিসে ব্র্যাকেট লাগিয়ে দেওয়া হলো যে এই চাকরিতে বা এত লাখ টাকার উপরে যারা আছে তারা এই কাস্টের সুবিধা পাবেন। তোরা বলছিস যে রিজার্ভেশনের মানে পরিমাণটা ধ্রুবক থাকবে। কিন্তু তখন তো জেনারেল যদি থাকে, এবার তখন
অবভিয়াসলি একটু কমাতে হবে। কারণ জেনারেলে তো তখন বেশি হয়ে যাচ্ছে। জেনারেলের স্টুডেন্ট তো বলে এমনিতেই ছিল না। তার উপরে আরো এতজনের সঙ্গে আমাদের কম্পিটিশন করতে হচ্ছে। তাও হচ্ছে গিয়ে এদেরকে কমাচ্ছেও না। মানে এটা তো একটা এটা তো একটা এই রিজার্ভেশন একটা সেনসিটিভ ইস্যু, এর জন্য একটা বিরাট বড় মাপের একটা কমিটি তৈরি করে সরকারকে বিভিন্ন রকমের দিক অ্যাঙ্গেল স্টাডি করে, যারা কমিটি থাকবে তারা বিভিন্ন জিনিস স্টাডি করে তারা রেকমেন্ডেশন দেবে। সেই রেকমেন্ডেশন পাওয়ার পর সরকার সেগুলো ভাববে যে এই কোনগুলো অ্যাকসেপ্ট করবো কোনগুলো রিজেক্ট করবো, দিয়ে একটা বিল টিল পাস করবে। এটা লম্বা প্রসিডিওর, এরকম মানে একদিনের আলোচনার ব্যাপার নয়। সরকারের একটা এরকম এরকম তো অনেক কমিটি তৈরি হয়েছে। এরকম ওবিসির জন্য অনেক কমিটি তৈরি হয়ে এসেছে। বাট রিজার্ভেশনের জন্য একটা সুপ্রিম কোর্টে ভালো কেস ছিল। কেসটার নামটা মনে করতে পারছি না। বাট ওটাতে একটা সিলিং দেওয়া ছিল কি হ্যাঁ 50% পর্যন্তই হবে রিজার্ভেশন। তা ওটা ক্রস হবে না ওই সিলিংটা। বাট এখন দেখছি ওটা থেকে মানে যে টোটাল রিজার্ভেশনটা হচ্ছে ওটা সিলিংটাই ক্রস করে যাচ্ছে। ওটা কিভাবে করছে সরকার এটা আমি বুঝতে পারছি না। এটাই হচ্ছে বড় কোয়েশ্চেন। মানে একটা তো লিমিট থাকবে কি হ্যাঁ তাহলে জেনারেলে যাবে কোথায়? যদি সব রিজার্ভেশনে চলে গেল তো জেনারেলে যাবে কোথায়? ওই জন্য একটা সিলিং ছিল কি হ্যাঁ 50% এর উপরে রিজার্ভেশন যাওয়া যাবে না। ওইরকম করে 17% ছিল ওবিসি, 8% 9% এসটি এসসি এরকম মিলিয়ে আলটিমেটলি ওই 50% এর মতো করেছিল সিলিংটা। বাট এখন ওই সিলিংটাও অনেক জায়গায় ব্রেক হয়ে যাচ্ছে। এবার সেটা তো ব্রেক হয়ে গেছে, কিন্তু তারপরে সেটা হওয়ার জন্য কেস টেস হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট নিজেই আগে রায় দিয়েছিল যে 50% এর বেশি হওয়া যাবে না। কিন্তু এখন যখন কেস হচ্ছে তখন সুপ্রিম কোর্ট মানে এমন বলছে না যে 50% এর বেশি হওয়া যাবেই না, বলছে সেটা ঠিক আছে, সেটা একটা রায় দিয়েছিলাম ঠিক আছে। সুপ্রিম কোর্টের সেটা জাজমেন্ট, এটা তো কোনো সংবিধান নয়। তো সুপ্রিম কোর্টের জাজমেন্টও সংবিধানের মতো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন যে জাজমেন্ট দিচ্ছে তাতে মানে ঠিক আছে, আচ্ছা এখন যা হয়েছে ততটাই থাক। সুপ্রিম কোর্ট এই মোডে আছে যে যতটা হচ্ছে ততটাই থাক, আর বেশি যেন না হয়, এই মোডে আছে। মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে এমন একটা জিনিস সেটাকে ছুঁলে হচ্ছে গিয়ে এদিক তেদিক হতে পারে বলে কেউ তোমার রিস্ক নেয় না। একদম এই যে মণিপুরে এত এত হাঙ্গামা, মণিপুরে এত দাঙ্গা, এইসব সেই রিজার্ভেশনকে নিয়ে। আমাদের রাজ্যে বিভিন্ন যে কমিউনিটি আছে, যেমন মাহাতোরা একবার আন্দোলন করে এক একবার, যে জঙ্গলমহলের দিকে, ওদিকে নর্থে আছে না, কি বলে আমি নাম ভুলে যাচ্ছি, রাজবংশী কুর্মি সম্প্রদায়, রাজবংশী, এরা সে আন্দোলন করে। তো এদেরও রিজার্ভেশনকে নিয়ে, মানে যে এসসি আছে তাকে এসটি হতে হবে, যে ওবিসি আছে তাকে এসসি হতে হবে। তো সবাই মানে সবাই চাইছে যে আমি ভাই, আমি মানে এক্সটিংক্ট প্রজাতি, আমাকে রিজার্ভ করে নাও। আমার যে কমিউনিটি ও ভাই চলেই যাবে, আর ওকে খুঁজে পাওয়া যাবে না, আমাকে ভাই রিজার্ভ করে মানে কি একটা যে সুন্দরবনে বাঘ রিজার্ভ করা হয়, মানে তাকে এমন পরিবেশ তৈরি করতে হবে যেন সে সুষ্ঠুভাবে খাবার হবে, হরিণ টরিণ যেন অটোমেটিক চলে আসে, বেশি কষ্ট করে না ধরতে করতে হয়, পাবলিক যেন বেশি না ঢিল মারে বা শিকার টিকার নাও করে। সবই ঠিক আছে বাট এটা এটা মেন উদ্দেশ্য ছিল না আগে, যেটা এখন তুমি বলছো এটা এখন ভাবছি এরকমই। বাট এইটার জন্য তো রেজার্ভেশন আনা হয়েছিল না প্রথমে মানুষের মেন্টালিটি এই জায়গায় এরকম পৌঁছে হয়ে গেছে গেছে। যে এটাই কি বলবো? আমাকে ভাই রিজার্ভ ভাই না, আমি নিজে দৌড়াবো না, আমাকে রিজার্ভ করে একটু মানে 25 মিটার রেস দিয়ে দাও তারপরে আমি দৌড়াবো। এইরকম একটা জায়গায় পৌঁছে গেছে কোথাও না কোথাও। আমি জানি না এটা ঠিক বলছি কিনা। এই রিজার্ভেশন যখন ১ম এই জিনিসটা আনা হয়েছিল তখন নাকি এরকম ভাবে আলোচনার মধ্যে ছিল যে এরা কিছুদিন পরে যখন ওরা সম্পূর্ণ হবে তখন তুলে দেওয়া হবে এটা। রিজার্ভেশন এটা 10 বছরের একটা কথা বলা হয়, সেটা শুধুমাত্র মানে রাজ্যসভাতে, মানে আইনসভাতে, রাজ্যসভা আর লোকসভা এইসব জায়গায় যে রিজার্ভেশন থাকবে সেটা 10 বছরের জন্য থাকবে। তারপরে সেটা প্রতি 10 বছর পর পর অ্যামেন্ড হয়ে এক্সটেন্ড হতে থাকে। কিন্তু এই পাবলিক মানে সার্ভিস, গভর্নমেন্ট চাকরিতে বা পড়াশোনার ক্ষেত্রে, কলেজ স্কুল কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে এইসব জায়গাতে রিজার্ভেশন কতদিন থাকবে এরকম বলা নেই। বলা ছিল যে রিজার্ভেশন দেওয়া হলো, পরে যখন মানে হবে, মানে সবাই যখন মূল স্রোতে চলে আসবে মোটামুটি সমান হয়ে যাবে, তখন রিজার্ভেশন তুলে হবে ধীরে ধীরে। কিন্তু এরকম বলা নেই যে 10 বছর পরে বা 15 বছর পরে, এরকম কিছু টাইম দেওয়া ছিল না। টাইমটা শুধুমাত্র ওই আইনসভার জন্য ছিল, রাজ্যসভার জন্য। ভবিষ্যতে চলে আসবে এইটা ডিসিশনটা নেবে কে? এখন যাকেই ধরতে যাচ্ছে সে বলছে আমি তো আসিনি এখনো মূল স্রোতে, আমি ওখানেই আছি। এটা না যাই সত্যি আসেনি, সত্যি আসেনি, মূল স্রোতে আসেনি একদম। ওবিসি মানে ওবিসি মানে মূল স্রোতের বাইরে, আরো ভালো আছে ওবিসি, নয় আমি এসসি এসটি কথা বলছি, সত্যি আসেনি। তুই যে কোনো একটা এক্সামের, যে কোনো একটা মানে এসএসসি চলে যা, ওই পিএসসি চলে যা, যে কোনো একটা এক্সামের কাট অফ অ্যানালাইসিস করে দেখবি যে মানে কাট অফ কেমন আসে বলতো। ধর 200 নম্বরের পরীক্ষা, 150 যদি কাট অফ হয়, মানে 150-র উপরে অনেকে পেয়েছে, 150-র উপরে জেনারেলের সবাই। 150 যদি কাট অফ হয়, তুই যদি জেনারেল হোস তাহলে তুই 150-র উপরে পেতেই হবে, তোকে পাস করতে হলো। ধর ওবিসির এসছে 145, তার মানে
ওবিসি সবাই 145 থেকে 150 এর মধ্যে পেয়েছে এমনটা নয়। ওবিসির 80% বাচ্চা 150 এর বেশি পেয়েছে। 20% বাচ্চা 145 থেকে 150 পেয়েছে। এসসির ধর 135। তার মানে এসসির বেশিরভাগ বাচ্চাই 135 থেকে 150 এর মধ্যে আছে। খুব কম বাচ্চা আছে 150 এর উপরে আছে। এসটির 125। তার মানে এসটির বেশিরভাগ বাচ্চা 125 থেকে 150 এর মধ্যে আছে। একটা দুটা রেয়ার বাচ্চা আছে যারা 150 এর উপরে আছে। তো এইটা যদি দেখিস তাহলে এখানে দেখতে পাবি যে 150 যদি কাট অফ হয়, বেশিরভাগ মানে 150 এর উপরে জেনারেল সবাই আছে, ওবিসির বেশিরভাগ আছে। এসসির গুটি কয়েক আছে আর এসটির হাতে গোনা কটা আছে 150 এর উপরে। তো এখানেই তো বোঝা যাচ্ছে যে সব জায়গায় সমান আসেনি। যেকোনো একটা এক্সাম কন্ডাক্ট হলে তার কাট অফ দেবে। মানে এই যে লাস্ট ইয়ার যেটা নিয়ে অনেক বেশি চর্চা হলো যে নিটের এক্সামে নেগেটিভ মার্কিং করেও বাচ্চারা সিলেক্ট হয়েছে। নেগেটিভ 8, নেগেটিভ 10 এরকম মার্ক পেয়েছে, বাচ্চারা সিলেক্ট হয়েছে। হ্যাঁ, তারা কি করে ফিউচারে গিয়ে আমরা কি করে ইয়ে করবো যে আমাদের ফিউচার জেনারেশনকে ওদের কাছে ট্রিটমেন্ট দেবে? যে প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে একটা কোয়ালিফাইং মার্কস রাখতে হবে। মানে যদি 200 না 8 পরীক্ষা হয়, তোর তো 60 নাম্বার কোয়ালিফাইং। তার নিচে পেলে তুই ম্যাটার করে না তুই কিসে আছিস। তুই বাদ। কাট অফ ধর 100 এলো জেনারেলে, তাহলে ওবিসির হয়তো 80 আসবে। ধর এবার ওর মাইনাসে কেন গেছে? না ওর যদি ধর মানে এসটির গেছে এসটির ধর 100 জন ডাক্তার হবে। এসটির 100 জন নাই, 100 নম্বর বাচ্চা খুঁজতে গিয়ে -40 অব্দি যেতে হচ্ছে। তাই জন্য ওটা হয়েছে। কিন্তু সেখানে যদি বলে যে না 60 নাম্বার মিনিমাম পেতে হবে, তাহলে হয়তো দেখা যাবে যে এসটি থেকে মাত্র 10 জন ডাক্তার হচ্ছে। 90 জন হতেই পারছে। তার কিন্তু সিট ওটা গভর্নমেন্ট সিটে হয়নি। মানে গভর্নমেন্ট সিটে তো দেখো এসটি যারা আছে ওরা বিনা পয়সাতে গভর্নমেন্ট সিটে পড়তে পেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অ্যাডমিশন নিয়ে নিয়েছে। এইবার গভর্নমেন্টের পরে কিছু সেমি গভর্নমেন্ট কলেজ যেগুলো ছিল, যেগুলোতে পয়সা লাগে। এবার ওখানে এসসি সিট তো ওখানেও আছে রিজার্ভেশন। এবার এসটি যে কমিউনিটি থেকে যারা আছে ওদের কাছে তো পয়সাই নাই। যে আমি সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট কলেজে আমি পয়সা দিয়ে ভর্তি হবো। তো ছেলে নাই। ফার্স্ট কাউন্সেলিং গেল, কাট অফ ছিল 40। ভর্তি হলো না। আবার গেল কাট অফ হলো 30, আবার কেউ যাচ্ছে না। কারণ ওদের কাছে পয়সা নাই, ওরা সেমি গভর্নমেন্টে পড়বে কিভাবে? যারা যে কটা হওয়ার ছিল গভর্নমেন্টে হয়ে গেছে। এরকম করতে, করতে সিট খালি থেকে গেল। লাস্টে গিয়ে কাট অফ মাইনাসে গিয়ে গেল। কেউ কেউ আসলোই না। এইজন্যে ওটা দেখাচ্ছে -40 বা -30 এরকম কিছু একটা গিয়ে। এখানে একটা ইন্টারেস্টিং কথা শোন। ধর একটা বছরে 100 টা ভ্যাকেন্সি বেরোলো। ধর এসটির 6 টা ভ্যাকেন্সি আছে। ধর 6 জন এলিজিবল পাওয়া যাচ্ছে না। এলিজিবল কেন পাওয়া যাচ্ছে না? না ধর করে দিয়েছে এক্সামে 100 নাম্বার, তার মিনিমাম 30 নাম্বার পেতে হবে। তার নিচে পেলে পাবি না, মানে পাস করতে পারবি না। তো 6 টা বাচ্চা এসসি এলিজিবলই নাই যে 30 এর বেশি পেয়েছে। তো 2 টা বাচ্চা পেয়েছে, 4 টা বাচ্চা পায়নি 30 এর উপরে। তাহলে সেক্ষেত্রে কি হবে? বা ধর মানে কোনোভাবে পাওয়া যায়নি। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে 4 টা বাচ্চা তো পড়লো না। কিন্তু তার মানে এই নয় যে সেই জায়গায় জেনারেল থেকে 4 টা বাচ্চা ঢুকে যাবে। এমনটা নয়। না ওটা ক্যারি ফরওয়ার্ড করে দেয় পরের বছর। ওটা ক্যারি ফরওয়ার্ড হবে নেক্সট ইয়ারের জন্য। এবার নেক্সট ইয়ারে যখন ভ্যাকেন্সি আসবে, ধর 100 টা ভ্যাকেন্সি এলো, এসসির কটা? 6 টা। কিন্তু আগের বছরে 4 টা ছিল। তার মানে এসটির হলো 10 টা। 10 টা। সেই বছর 10 টায় ধর 2 টা ঢুকতে পারলো, 8 জন ঢুকতে পারলো না। সেই 8 টা পরের বছরে ক্যারি ফরওয়ার্ড হবে। তাহলে পরের বছর কত হবে? 6 টা প্লাস 8 14 টা। এভাবে ক্যারি ফরওয়ার্ড হতে থাকবে, হতে থাকবে। এবার আমাদের রাজ্যে কি হয়েছে রিসেন্ট মানে আমাদের রাজ্যে একটা কথা বলছি। এই যে নার্সিং রিক্রুটমেন্ট হয়, ওয়েস্ট বেঙ্গলে জিএনএম নার্সিং এর রিক্রুটমেন্ট। সেখানে ভ্যাকেন্সি আছে ধর 5000। তাতে এসটি আর এসসিরই থাকবে 4000। লোকে মানে যারা সাধারণ মেয়ে তারা বুঝতে পারে না যে এত ভ্যাকেন্সি ওদের কি করে হয়ে যায়। ওদের এত ভ্যাকেন্সি কি করে 80% ভ্যাকেন্সি এসসি এসটি কি করে হতে পারে? ব্যাপারটা হচ্ছে ওদের ওই ক্যারি ফরওয়ার্ড। মানে বহুত আগে তখন তো এসসি এসটি এইসব জায়গা থেকে মেয়েরা মানে নার্সিং এর মতো প্রফেশনে যেতে চাইতো না। এখন সবাই পড়তে যাচ্ছে। এখন নার্সিং পড়া খুবই সোজা হয়ে গেছে বা খুবই প্রচলন হয়ে গেছে সবার মধ্যে। আগে ছিল না, পড়তে যেত না। যতজন পড়তে যেত সবার চাকরি হয়ে যেত। তাও ভ্যাকেন্সি থেকে যেত। কাদের? ওই এসসি এসটি তে। ওবিসি কয়েকটা থাকতো। কিন্তু জেনারেল তো সব তো যে ফিল আপ হয়ে আছে। জেনারেল তো কোনো ক্যারি ফরওয়ার্ড হওয়ার কোনো গল্প নেই। এখন যে ভ্যাকেন্সি বেরায় তাদের জেনারেলের 800 টা, এসসি 2000, এসটি 2500। কেন? না তাদের তখন যে ভ্যাকেন্সি থাকতো ওই যে বললাম, তখন ফিল আপ হতো না। তখন সেটা ক্যারি ফরওয়ার্ড হয়ে পরের বছরে জমে যেত। সেই ক্যারি ফরওয়ার্ড হয়ে এখনো তাদের ফিল আপ হয়নি। এখনো ভ্যাকেন্সি বেরোলে ওদের যে ভ্যাকেন্সি থাকে তার ডবলের থেকে বেশি ভ্যাকেন্সি ফাঁকা থাকে। ওই ক্যারি ফরওয়ার্ডের চক্করে। মানে বুঝতে পারছিস তো রিজার্ভেশন এইভাবে। আরেকটা কথা, এই যে এই যে মানে এই যে লজিকে যে কারোর বাবা-মা চাকরি করলে তাকে রিজার্ভেশন কেন দিতে হবে? এটা একটা যেরকম লজিক, সেরকম কেউ একটা জব পেয়ে গেলে প্রমোশনের ক্ষেত্রে তাকে রিজার্ভেশন কেন দিতে হবে? মানে সাপোজ একটা ছেলে
সেন্ট্রাল গভর্নমেন্টে যদি লেভেল 4 এ একটা জবে ঢোকে, ঠিক আছে? সাপোজ তার নেক্সট প্রমোশন আছে লেভেল 7 এ। সেটা এক্সাম দিয়ে মানে ধর সে 5 বছর চাকরি করবে। তারপরে একটা এক্সাম হবে। সেটা পাস করলে তার লেভেল 7 এ প্রমোশন হবে। সেই যে পরীক্ষাটা হবে সেখানেও এসসি, এসটি আর ইউআর এ আলাদা, আলাদা ক্যাটেগরি আছে। সেই পরীক্ষাতেও ওই ক্যাটেগরি আছে, সেখানেও তাকে রিজার্ভেশন এ থাকবে। এবার সেখানে কোশ্চেন হবে কেন থাকবে? যদি না থাকে সেই একই লজিক। যদি রিজার্ভেশন না দেওয়া হয়, এরা লেভেল 4 এই ঢুকেছিল তো সুবিধা নিয়ে। তাহলে এরা কি করে ওখানে সুবিধা না দিলে জেনারেলের সঙ্গে কম্পিট করতে পারে? প্রমোশন তো এমন নয় সবার জন্মগত অধিকার। ধর লেভেল 4 এ 100 জন ঢুকেছিল। প্রমোশন পাবে ধর 10 জন বা ধর 30 জন পাবে। 100 জন তো পাবে না। সবাই তো প্রমোশন পেয়ে যাবে না। এবার সেই 30 জন কারা পাবে? যদি সিট না ভাগ করা হয়, তাহলে 30 টা তো ইউআর ছেলে পেয়ে যাবে। কারণ তারা তো বেশি পড়াশোনা করে বেশি কাট অফ মার্ক পেয়ে এসছে। তাই এই 30 টা যদি ভ্যাকেন্সি থাকে, 100 টা ছেলে লেভেল 4 এ ঢুকেছিল, 5 বছর পরে যে এক্সাম হয়, 30 টা যদি লেভেল 7 এর পোস্ট থাকে, সেখানেও ভাগ করে দিতে হবে। ইউআর এর 15 টা, এসটির 5 টা, এসটির 2 টা, ওবিসির 4 টা এরকম করে ভাগ করে দিতে হবে। যখনই ভাগ করে দেওয়া হবে, তখনই এই 100 টা ছেলে ওই 30 টা সিটে ঢুকতে পারবে। না হলে কি হবে? তারা ঢুকতে পারবে না। আচ্ছা ঢুকতে না পারলে কি সমস্যা? সেই একই লজিক যে সব পোস্টে প্রত্যেকটা কমিউনিটি থেকে ইকুয়াল যে রিপ্রেজেন্টেশন সেটা হলো না। তাই জন্য প্রমোশনেও মানে রিজার্ভেশন দিতে হবে। না দিলে ওই উঁচু পোস্টের দিকে তো শুধু জেনারেলদের আধিপত্য হয়ে যাবে। তারা তো ডমিনেট করবে। তারা তো তাহলে জবের মধ্যেই লোয়ার পোস্টের কাস্টের বেসিসে ডমিনেট হয়ে যাবে। সাংঘাতিক ব্যাপার ঘটে যাবে। বাট কনসার্ন একটাই, যে দেশের পপুলেশন দিন দিন এত বাড়ছে, যেখানে আইএমএফ বলে দিয়েছিল, ওয়ার্ল্ড ব্যাংক বলে দিয়েছিল, যেরকম চায়না ধরো ওয়ান চাইল্ড পলিসি একবার করেছিল বহুদিন, আমরা তাও হাম দো হামারা দো পলিসি নিয়ে এগিয়েছি। তা যেভাবে আমাদের পপুলেশন বাড়ছে, আমাদের রিসোর্সেস তো খুব মিনিমাম। ওই এইভাবে তো আমরা ফিউচারে এভাবে তো এই জিনিসটাকে নিয়ে মানে এগোতে পারবো না। তো তার জন্য তো কোনো ইয়ে থাকতে হবে, মানে সরকারের কাছে পলিসি। এবার সরকারের পলিসি হচ্ছে এরকমই। আমি সরকারের হয়ে কথা বলছি না বা আমি রিজার্ভেশনের পক্ষে যে কথা বলছি মানে এরকম না। মানে আমি কোন ক্যাটাগরি থেকে বিলং করি তোরা জানিস, তাই আমি সেটা সেটা দেখা দিতে আমি কিন্তু রিজার্ভেশনের সাপোর্টে বেশি কিছু বলছি। তাও ওইটা ঢুকার আগে আমার জাস্ট একটা কথা আছে, সেটা হচ্ছে গিয়ে রিজার্ভেশনটা সবসময় মানে বেশি কথা হচ্ছে গিয়ে কোনো একটা ধর আপার লেভেলের এক্সাম যখন নিট দিতে যাচ্ছে, ঠিক আছে? তো বা যখন একটা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছে, তখন ওইটা রিজার্ভেশন ধরা হচ্ছে যে ওদেরকে সুযোগ দেওয়া হবে। কারণ কি না, তারা সমান সুযোগ পেয়ে আসেন এখনো পর্যন্ত, ওই জন্য তাকে সুযোগ দেওয়া হবে। এটা তো কনসেপ্ট। সেই জায়গায় চাই না মানে ইমপ্লিমেন্ট লেভেলে এটা কতটা সম্ভব, যদি প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে ব্যাকওয়ার্ড ক্লাসকে মানে প্রাইমারি যখন থেকে মানে ছোটবেলা থেকে পড়া শুরু করছে, সেই জায়গায় যদি ওদেরকে প্রায়োরিটি দেওয়া শুরু করা হয়, বা সেটা কিভাবে দেওয়া সম্ভব এই মুহূর্তে আমরা বলতে পারছি না, বাট দেওয়া শুরু হয়, তাহলে তো ওদের ওই জায়গায় পৌঁছতে পৌঁছতে ওরা অনেকটা কম্পিট করার মতন জায়গায় চলে আসবে। কি করে তুই দিবি? দেখ ব্যাপারটা হচ্ছে কম্পিটিশন। যে শহরে আছে, যার ল্যাপটপ আছে, যে পিডব্লিউডি ছোটবেলা থেকে ইনস্টল করে বসে আছে। পিডব্লিউ মানে ফিজিক্স ওয়ালার কথা বলছে। যে এত রিসোর্স, যে আকাশ, মাহেন্দ্রা এইসবের সব কোচিং ছোটবেলা থেকে যাচ্ছে আসছে। তার সেইভাবে তৈরি হচ্ছে। একটা ক্লাস ছোট বাচ্চার কথা বলছি আমি। যারা শহরে কলকাতায় আছে, দিল্লি, বোম্বেতে আছে। যে গ্রামে আছে, যারা একটা প্রাইমারি স্কুল যাতে একজন দিদিমণি আছে বা একটা মাস্টার আছে। সেখানে এত বাচ্চা পড়তে যায়, মিড ডে মিলে ডিম খেয়ে চলে আসে। তুই তাদের সাথে এদেরকে কি করে একই জায়গায় পড়াশোনা করাবি তুই? এটা মানে আর এত বছরের যে মানে যে বঞ্চনা, যে পড়তে যায়নি, যার বাবা জীবনে পড়তে যায়নি, তার ছেলেকে সে মোটামুটি পড়তে পাঠাচ্ছে। আর এখানে একটা প্রজন্ম যে টিচার, সে তার ছেলেকে শহরে থেকে পড়ছে। তাহলে এই দুজনকে কি করে একই জায়গায় তুই নিয়ে যাবি? এটা সম্ভবই নয়। তাকে রিজার্ভেশন তোকে দিতেই হবে। রিজার্ভেশন অলওয়েজ ওয়েলকাম। রিজার্ভেশন দেওয়া না দেওয়া নিয়ে কোনো প্রশ্ন নেই। পরে লং টার্ম তুই যদি আজ থেকে 100, আমি তো দেখতে পাচ্ছি এখন 100 বছর পরেও সেম এক্সিস্ট রিজার্ভেশন। কারণ হচ্ছে গিয়ে ফান্ডামেন্টাল ওই গ্রামের যে ছেলেটা প্রাইমারি স্কুলে গিয়ে শুধুমাত্র ডিম খেতেই যায়, সে 100 বছর পরে সে ডিম খেতেই যাবে। কারণ ওই এডুকেশন সিস্টেমের উন্নতি কিছু হয়নি। আমার কথা হচ্ছে এটা। তোর এদেরকে রিজার্ভেশন দাও, সেদিকে অন্যদিকে এরকম ডেভেলপমেন্টও শুরু করো মানে গ্রাউন্ড লেভেল থেকে, যাতে পরবর্তীকালে এমন প্রজন্ম আপাতত তৈরি হয় আজ থেকে 50 বছর পরেও, যারা ওই জিনিসটা তখন যে তাদের রিজার্ভেশন লাগবে না।
তো প্রাইমারি লেভেলে তুই যেটা বলি ডেভেলপমেন্ট, ওখানে রিজার্ভেশন না ডেভেলপমেন্ট লাগবে। কি হ্যাঁ, আমার যে একটা কমিউনিটি আছে, এসটি কমিউনিটি বা এসসি কমিউনিটি, ওদের যে এরিয়াটা আছে, সেই জায়গায় আমি সেই পরিষেবাটা পৌঁছে দিতে পারছি কিনা। সেখানে তো আমার রিজার্ভেশন ব্যাপার নাই। ধরুন একটা কোনো এসটি কমিউনিটি আছে, সেখানে তো শুধুমাত্র ম্যাক্সিমাম স্টুডেন্ট এসটিই থাকে, ওখানে রিজার্ভেশন ব্যাপার আসছে না। সেখানটা ডেভেলপমেন্টটা কোন জায়গায় নিয়ে যাচ্ছি, ডেভেলপমেন্ট যদি ঠিক জায়গায় হয়, তারা যদি সেই রকম সুযোগ সুবিধা পেতে পারছে, তাদের তাহলে একটা টাইমের পরে তাদের রিজার্ভেশন লাগবে না। ওই রকম ভাবে পলিসিগুলো বানাতে হবে যাতে তাদের ডেভেলপমেন্ট হয়, হলিস্টিক ডেভেলপমেন্ট হয়। তাহলে প্রথম থেকে যাতে রিজার্ভেশন না লাগে, এরকম করে তৈরি করতে হবে। এই যে রাষ্ট্রব্যাপী একটা পলিসি বা একটা রাজ্যব্যাপী একটা পলিসি হয়, ওটা ইমপ্লিমেন্টেশনের তৈরি হয়, ওটা দরকার আছে, ঠিক আছে। তো বড় লেভেলে, মেজর লেভেলে কাজ করার জন্য ওরকম পলিসি তৈরি করতে হয়। কিন্তু আমার সবসময় কেন জানি না মনে হয় যে এর সঙ্গে সঙ্গে পলিসি এমন হওয়া উচিত যেটা হচ্ছে গিয়ে রিজিয়ন ওয়াইজ বা একটা কমিউনিটি ওয়াইজ ওটাকে কিছু এরকম জিনিস থাকে যেটা নিজেকে চেঞ্জ করতে পারে। যেরকম আমি তোকে বলছি না, জঙ্গল, যেরকম একটা উদাহরণ দিচ্ছি। আমাদের ধর একটা পলিসি তৈরি করলো যে গোটা ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে গিয়ে তোর এরকম এরকম আমরা তৈরি করবো যে বাস থাকবে, সেটা হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে স্কুল পর্যন্ত নিয়ে যাবে, প্রাইমারি স্কুলের বাচ্চাগুলো গাড়ি প্রোভাইড করবে, ঠিক আছে, ট্রান্সপোর্টেশনের জন্য, ঠিক আছে। সেই ট্রান্সপোর্টেশনটা এই পলিসিটা যাতে আসে, ওর জন্য সরকারের টাকা খরচ হচ্ছে, ঠিক আছে। এবার একটা ধর আমাদের মতো গ্রাম, যে গ্রামগুলো মোটামুটি একটু ডেভেলপ করেছে, ওইটার তেমন দরকারই নেই। কারণ হচ্ছে গিয়ে স্কুল একটা মোটামুটি একটা গ্রামের মধ্যে 5টা স্কুল আছে, বা যাওয়ার জন্য স্কুল এরকম দূরত্বে আছে লোকালিটির কাছাকাছি, যেখানে যেতে পারবে লোক হেঁটে বা পৌঁছে দিতে পারবে। কিন্তু সেইটা যদি তুই একটা জঙ্গলমহল, যেখানে অনেক দূরে স্কুল আছে বা আছে, সেখানে আমি যে কথাটা বললাম সেটা ওদের জন্য হেল্পফুল। তো পলিসি যদি কমপ্লিট রাজ্য লেভেলে হয়, তাহলে এরকম জায়গায় একটা টাকা যাচ্ছে যেখানে কিছু জায়গায় দরকার আছে, কিছু জায়গায় দরকার নেই। কিন্তু পলিসি যদি এরকম লেভেলে হয় যে রিজিয়ন ওয়াইজ, মানে এই জায়গাটায় এই জিনিসটা বেশি জরুরি, তার জন্য হচ্ছে গিয়ে ওই জায়গায় ওটা দেওয়া হলো, অন্য জায়গায় যেটা বেশি জরুরি সেখানে ওই ওই জিনিসটা দেওয়া হলো। এই কনসেপ্টটার জন্যই পঞ্চায়েত রাজ যেটা সিস্টেমটা এসেছিল। তুই যেই কনসেপ্টটা বলি, তুই শুধু এডুকেশন নিয়ে বললি, বাট ওভারঅল সব ডেভেলপমেন্টের জন্য এই সিস্টেমটা ছিল পঞ্চায়েত রাজ। কি তাইলে ওই লোকাল লেভেলে পাওয়ার দেওয়া থাকলো, পঞ্চায়েত হোক, জেলা পরিষদ হোক, গ্রাম পঞ্চায়েত, তিনটা লেভেল, তিনটে স্তর আছে। তারা তাইলে লোকাল, তাদের রিজিয়নে কি সমস্যা আছে, কি করতে হবে, তাদের যদি এক্সট্রা কিছু করতে লাগে, সেই জিনিসগুলোই এই এই পঞ্চায়েত সিস্টেম তৈরি করে। এখন যদিও সেটার অন্যভাবে হয়ে গেছে, 100 দিনের কাজের টাকা, বাড়ি ঘরের টাকা, এই দিক দিয়ে চলছে, কে কত পয়সা লুটতে পারে। বাট অ্যাকচুয়ালি তুই যেটা বলতে চাইছিস, সেটা এই দিক দিয়ে ইমপ্লিমেন্ট করা যেতে পারে। এবার সবকিছু ওই ইন্টেনশনের উপরে, কে কোন জায়গায় থেকে কি করতে চাইছে। এবার অনেক ওইরকম আছে মডার্ন ভিলেজ, অনেক পঞ্চায়েত আছে অল ওভার ইন্ডিয়াতে দেখবি, তারা ওই এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করেছে, কি নিজের পঞ্চায়েতকে ওরা ওইরকম ভাবে তৈরি করেছে যে আমাদের এখানে স্কুলের হার এরকম বাড়িয়ে দেবো, আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা মানে স্বচ্ছতার হার বাড়িয়ে দেবো, ওই রকম ভাবে করছে। ইন্টেনশন যদি থাকে তাহলে করতে পারবে। তুই বলছিস কি হ্যাঁ ওইরকম ভাবে করা যাবে যদি সরকার এমফাসাইজ করে কি না তোমরা করো, সরকার যখন গ্র্যান্ড করবে লোকাল লেভেল তোমরা করো, তাইলেই করতে পারবে। এটা করা যেতে পারে, ভালো কথা এটা। এক্স্যাক্টলি আমি আমি এটাই বলছিলাম যে এই যে পঞ্চায়েত রাজের যে ব্যাপারটা অ্যাকচুয়ালি গ্রাউন্ড লেভেল থেকে এই সার্ভে গুলো করা যেতে পারে। সাপোজ আমার গ্রামে 3টে প্রাইমারি স্কুল আছে, গভর্নমেন্ট ওরিয়েন্টেড 3টে প্রাইমারি স্কুল। আর আমার গ্রামের পঞ্চায়েত যদি এটা কনসিডার করে যে আমার গ্রামের মধ্যে কটা ব্যাকওয়ার্ড ক্লাস আছে, কটা ব্যাকওয়ার্ড ক্লাস পরিবারে কটা করে স্টুডেন্ট আছে বা কটা বাচ্চা আছে, তাদেরকে কিভাবে আমি ক্লাসে মানে স্কুলের বা মেন স্ট্রিমে আনার জন্য আমি কতটুকু সহায়তা করতে পারবো, কেন তারা বাচ্চারা পড়তে আসছে না, কেন একটা ব্যাপার ক্লাসের ঘরে যখন প্রাইমারি লেভেল থেকে হায়ার এডুকেশনে যাচ্ছে তাদের মানে রেট অফ যে পড়াশোনার রেটটা ওটা কেন ধীরে ধীরে গ্র্যাজুয়ালি ডিক্রিজিং ট্রেন্ডে আছে। এই টেক কেয়ার গুলো তো চাইলে আমাদের জেলা পরিষদ বিডি অফিস থেকে হোক বা পঞ্চায়েত লেভেলে হোক এগুলো করা যেতে পারে। তো এই জিনিসগুলোর উপরে আমার মনে হয় যে একটা এই সার্ভে গুলো করে এদেরকে মানে মেইন স্ট্রিমে আনার জন্য সহায়তা বুস্ট দিতে পারে। একটা খুব সুন্দর একটা সিরিজ আছে আদার্স বাল বিদ্যালয় বলে, ঠিক আছে, অ্যামাজন প্রাইম, এভরিওয়ান শুড ওয়াচ দ্যাট। মানে ভাই কি সিরিজ মানে মাথা পাগল হয়ে যাবে। মানে তার পুরো এডুকেশন সিস্টেমের একটা মাস্টার ক্লাস দিয়েছে। এমনিতে যারা সিনেমা বানাতে চায় ওদের জন্য তো মাস্টার ক্লাস, যে এত সুন্দর কমেডি, এত সুন্দর সোশ্যাল মেসেজকে এত ভালোভাবে বলা যায়। তাছাড়াও
এডুকেশন সিস্টেম মানে আমি তো মনে হচ্ছে যে কোনো একটা মন্ত্রী-ফন্ত্রীকে ধরে ওই সিরিজটা যদি ধরে দেখিয়ে দেওয়া যায়, ওর হয়তো কোনো মাইন্ডেও কিছু চেঞ্জেস আসতে পারে। মানে এত সুন্দর সিরিজ হয়েছে। তো তোরা দেখিস। হ্যাঁ, আমি যে কথাটা বলছিলাম, শান্তনু তোর কি বল এই ব্যাপারটাতে? কি প্রবলেম বা অবশ্যই, অবশ্যই ব্যাকওয়ার্ড ক্লাসে ওয়েলফেয়ারের জন্য ওয়েলফেয়ার কিরকম ভাবে করবে? মানে এডুকেশনালি প্রথমে তো তাকে খাবার-দাবার ঠিকঠাক দিতে হবে। মানে যদি একটা বাচ্চা যদি সে ঠিকঠাক না খেতে পারে তাহলে সে কি করে পড়তে যাবে স্কুলে? সে তো কাজ করতে যাবে। ৳২ জন্য মানে যত কম টাকার লেবারের কাজ হোক না কেন। যদি কোনো একটা পুরুলিয়াতে বা বাঁকুড়াতে কোনো একটা অত্যন্ত প্রত্যন্ত গ্রামের কোনো একটা এসটি অধ্যুষিত অঞ্চলে যদি তারা নিজে না খেতে পারে ঠিকঠাক ভাবে, তো ফ্যামিলি দিক থেকে হবে। হয়তো মা-বাবা নেশা করছে। যতটা ইজি বলে দিলি না যে জেলা পরিষদ থেকে সার্ভে করে নিবে। কি সার্ভে করে ভাই? ওইসব জায়গায় সার্ভে করতে যা যদি পাবলিক সার্ভেন্ট হতিস না ওখানে গিয়ে মাথা খারাপ হয়ে যেত। কি সার্ভে করবি তুই? ওদেরকে নেশামুক্তিকরণ ওসব পোস্টার নিয়ে বিডিওরা মানে প্রচার করে। কি করবে? তুই জানিস? আরে এসব বাদ দে। আমি রিসেন্ট এবার বাড়ি গেলাম জানিস তো? বাড়িতে মা বলছে আমাদের গ্রামের একজন ভদ্রলোক আরকি, সে তার নাতিকে ভ্যাকসিন দেবে না। কেন? ভ্যাকসিন দিলে জ্বর আসে। মানে ভাব এইরকম পাবলিক আবার আবার কোনো রিজার্ভ ক্যাটেগরি থেকে বিলং করে না। ইউআর জেনারেল আবার। বুঝতে পারছিস? মানে যাই হোক এসব যেহেতু রিজার্ভেশন নিয়ে কথা হচ্ছে তাই এসব বলছি। এমন কিছু আ কমেন্ট করার দরকার নেই যে ইয়ে যাই হোক। তো ব্যাপার হচ্ছে তার মানে ওই লোকটাকে রিজার্ভেশন দেওয়া উচিত নাকি ওই ক্যাটাগরিতে পড়ছে? बहुत पिछड़ा हुआ মানে সে জেনারেল থেকে বিলং করে। কিন্তু তার এরকম সোচ। এবার আমি জানি না সে রিজার্ভেশন দেওয়ার জন্য এরকম সোচ রাখছে না কি আর কি হ্যাঁ, তো মাথার করে করতে হবে যে কাদের একটু বুদ্ধি নিচের দিকে আছে তাদের তাদের জন্য আলাদা রিজার্ভেশন। তাহলে তো ইন্ডিয়ানস এসবে প্রচুর আপস্কিল ভাই, সবাই দেখিয়ে দেবে আমরা ভাই। আরে সিরিয়াস আমাদের ওই রেখার নিচে আছে। ওখানে গেছে হেলথ সেন্টারে যে দিদিমণি ভ্যাকসিন দেয় বলছে, "আমার বাচ্চার যদি জ্বর হয় তার দায়িত্ব আপনি নেবেন? ভ্যাকসিন দিতে হবে না। একবার দিয়েছিল জ্বর হয়েছিল।" আরে ভ্যাকসিন দিলে প্রত্যেক বাচ্চার একটু আধটু জ্বর আসে। এটা স্বাভাবিক ব্যাপার। তো আগে আমাদের ছোটবেলায় আমাদেরকে কম ভ্যাকসিন দেওয়া হয়েছে। পরপর রোগ অসুখ বাড়ছে। অসুখ-বিসুখ যখনই বাড়ছে সরকার খরচা করে এত খরচা করে, এত ইনিশিয়েটিভ নিচ্ছে, প্রোগ্রাম লঞ্চ করছে। হ্যাঁ? এত সালের মধ্যে জিরো পোলিও করবে, জিরো যক্ষ্মা রোগ মানে টিউবারকুলোসিস তুলে নিবে, কুষ্ঠ তুলে নিবে, হ্যান তুলে নিবে, জিরো করবে সব। সরকার সব নিচ্ছে। এরা ভ্যাকসিন হবে না। বলছে ভ্যাকসিন দিলে জ্বর আসবে বাচ্চার। তো এইরকম যদি চিন্তা ভাবনা থাকে তুই কি বোঝাতে যাবি তুই? সার্ভে করবি, কি সার্ভে করবি? হ্যাঁ, ও যেই কথাটা বলছে কি আমাদের পপুলেশনের মানে অ্যাওয়ারনেসটা এটা তোমকে বুঝতেও পারছে না কি যে ভ্যাকসিন নিলে জ্বর আসবেই। কিন্তু এখানটায় ফেল হচ্ছে কিন্তু সরকারই। সরকার যে এত বড় নিজের মুখের ছবি লাগাচ্ছে, ওই মুখের ছবিটা না লাগিয়ে যদি এই অ্যাওয়ারনেস গুলো বুঝায় বা এখন যে নতুন ক্যাটেগরিতে এতগুলো ক্যাচি লাইন, ইলেকশনের সময় দেখি কত সুন্দর ক্যাচি লাইন চলে আসে। ইলেকশনে যখন ক্যাম্পেইনিং হয় তখন দেখি ওদের কাজের অ্যাক্টিভিটি, ক্রিয়েটিভিটি। এবার এইটা যে দরকার বিশেষ করে যদি যদি আসে তখন তাহলে মানুষগুলা ঠিক সচেতন হয়ে যেতে পারবে। রিসেন্ট ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আমাদের সময় দিত না। ইভেন 2020 অব্দি দিত না। কিন্তু রিসেন্ট ওই করোনার পরে বাচ্চাদের প্রচুর ঠান্ডা লাগছে, কফ-টফ বুকে জাম হয়ে যাচ্ছে। অনেক বাচ্চা মানে সেই সময়কার হয়েছিল। তারপরে কি করেছে সরকার সব বাচ্চার জন্য ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ফ্রি করে দিয়েছে, বাধ্যতামূলক করে দিয়েছে। সেরকম পরপর ভ্যাকসিনের সংখ্যা বাড়ছে। আমরা হয়তো ছোটবেলায় ৫-৭ টা ১০ টা ভ্যাকসিন পেয়েছি। এখন একেকটা বাচ্চা ২০-২৫ টা ভ্যাকসিন পাচ্ছে। ৫০ বছর পরে ১০০-২০০ ভ্যাকসিন পাবে হয়তো। তো সরকার অ্যাওয়ারনেস করছে। সরকার তো হেলথ সেন্টারের গায়ে সব লিখে দিয়েছে। কোথায় কি ভ্যাকসিন পাবে সব তো যথেষ্ট প্রচার, যথেষ্ট অ্যাওয়ারনেস। এখন তো আশাকর্মী দিয়ে তো প্রচুর বাড়ি পুরো মনিটরিং। মানে এটা সত্যিই একটা মানে সরকারকে বাহবা। সবসময় তো সরকারের সমালোচনা করলে চলে না। সরকারকে বাহবা দেওয়ার বিষয় যে আশাকর্মী ইনিশিয়েটিভ। আশাকর্মী নিয়ে প্রত্যেক বাড়িতে এই প্রসূতি মা, বাচ্চা এদের টেক কেয়ার, এদের ভ্যাকসিন পাওয়া এইসব যে মানে তথ্য আপডেট করানো বা টাইম মতো যে খবর পৌঁছে দেওয়া এইসব কাজগুলো খুব সুন্দরই হচ্ছে। সরকার যথেষ্ট তৎপর আছে। তাও যদি মানে বাচ্চাকে ভ্যাকসিন দেবে কিন্তু তার দাদু যদি এরকম মাতব্বর হয়, সে যদি বলে যে না ভ্যাকসিন দেওয়া হবে না, জ্বর হয়ে যায় বলে। রিজার্ভেশন নিয়ে আরেকটা ছোট্ট কথা ছিল যে রিজার্ভেশন ২ প্রকার হয়। একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে হরাইজন। ভার্টিক্যাল হচ্ছে মানে ধর ইউআর, এসসি, এসটি, ওবিসি এরকম ইডব্লিউএস এরকম রিজার্ভেশন যেখানে প্রত্যেকটা কমিউনিটির লোক সেই কমিউনিটির রিজার্ভেশন তো পাবে। কিন্তু যদি ভালো পড়াশোনা করে তাহলে সে ইউআর এর সিটও পেতে পারে।
মানে উপরের দিকে উঠতে পারে। এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, ইউআর এরকমই রিজার্ভেশন। যে প্রত্যেকটা কমিউনিটির রিজার্ভেশনের সিট পাবে যা যত পার্সেন্ট আছে। কিন্তু যদি ভালো পড়াশোনা করে তাহলে উপরে যেতে পারে। হরাইজন্টাল মানে ভাগ করে দেওয়া থাকবে। মানে যদি মেল ফিমেল যেরকম রিজার্ভেশন বা মেল ফিমেল ডান্স সেন্টার এরকম রিজার্ভেশন বা পিডব্লিউডি রিজার্ভেশন বা এক্স সার্ভিসম্যান রিজার্ভেশন, এই রিজার্ভেশনগুলো হরাইজন্টাল থাকে। মানে ধর 33% যদি ওমেন থাকে তাহলে 33% ওমেন রিজার্ভেশন, মানে ওটাই, না এর থেকে বেশি হবে না এর থেকে কম হবে। বুঝতে পারলি ছবি? তো এটাই আর কি, মানে কোনো মেয়ে সে 33% সিটের মধ্যেই থাকবে, ছেলেদের সিটে যেতে পারবে না। কিন্তু এসসি এসটি রিজার্ভেশনে কি হয়, সে সেই এসসি এসটি রিজার্ভেশন থাকবে কিন্তু ভালো পড়াশোনা করলে ইউআর কিন্তু ইয়ারেও যেতে হতো কমপ্লিট করতে পারে। কিন্তু হরাইজন্টাল রিজার্ভেশনে ফিমেল রিজার্ভেশনে সেরকম হয় না। 33 মানে 33 ফিমেল, 66 মেল। এবার তাপের মধ্যে আবার ক্যাটাগরি ওয়াইজ আছে, মানে 33 মেয়ের মধ্যে আবার তার মধ্যে এবার ইউআর আছে, এসসি আছে, এসটি আছে, ওবিসি আছে। তাদের মধ্যে যেরকম পার্সেন্টেজ আছে 50% ধর ইউআর, 10% ধর এসসি, কি 20% ওবিসি এরকম থাকবে। তাদের মধ্যে আবার সেই মেয়েরা ভালো পড়াশোনা করলে মেয়ে ইউআর সিটে যাবে, ছেলেরা ভালো পড়াশোনা করলে ছেলে ইউআর সিটে যাবে। কিন্তু ছেলেরা মেয়েদের সিটে যাবে না, মেয়েরা ছেলেদের সিটে যাবে না। এটা হচ্ছে একটা ছোট্ট ইনফরমেশন। আমাদের রিসেন্ট ফিমেল মানে ওমেন রিজার্ভেশনও চালু হয়েছে। আমাদের বর্তমান সরকার ওমেন রিজার্ভেশন চালু করেছে, বিল টিল পাস হয়েছে। তো এরপরে যে রিক্রুটমেন্ট গুলো হবে তাতে মেয়েদের জন্য 33% পিওর রিজার্ভেশন থাকবে, যেটা ভালো খবর, অত্যন্ত মেয়েদের জন্য অত্যন্ত ভালো খবর। এবার এটা কেন ভালো খবর, যে মেয়েদের তো মাত্র 33টা সিট, 50টা তো নয়। তাহলে ভালো খবর কেন? না, ভালো খবর এই জন্য যে রিজার্ভেশন এটা না দিলে যে কোনো চাকরিতে দেখা যেত যে মেয়েরা হয়তো 15 থেকে 20% মেয়ে ঢুকতে পারতো। তাই 33% দিয়েছে মানে অ্যাটলিস্ট 33% মেয়ে ঢুকতে পারবে, মানে বেশি মেয়ে ঢুকতে পারবে ডিপার্টমেন্টে। তো মেয়েদের ব্যাপারটা ভালোই খবর। ঠিক আছে? তো যাই হোক, আজকের আমাদের আলোচনা এই পর্যন্তই। রিজার্ভেশন আর আসাম ফ্ল্যাট এই দুটো টপিক নিয়ে আজকে বিস্তারিত আলোচনা ছিল। আপনারা সবাই ভিডিওটা মন দিয়ে দেখবেন আর কেমন হলো জানাবেন। আর রিজার্ভেশন খুবই সেন্সিটিভ ইস্যু, তাই সেন্সিটিভ কমেন্ট করবেন। আর আমাদের ভালোবাসা দিবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করবেন।